আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্পঘর চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মর্মস্পর্শী পারিবারিক কাহিনীতে প্রবেশ করব। গল্পটির নাম বিন্দুর ছেলে। শরৎচন্দ্রের এই গল্পটি কেবল একটি কাহিনী নয়, এটি হল যৌথ পরিবারের দুই জায়ের সম্পর্কে টানাপড়েনে, মাতৃত্বের আকাঙ্ক্ষা এবং নিঃস্বার্থ স্নেহের এক গভীর বিশ্লেষণ। বিন্দু এবং অন্নপূর্ণা, দুই নারী যাদের জীবন এক ছাদের নিচে বাধা পড়েছিল, কিন্তু তাদের ভাগ্য আর মনস্তত্ত্ব ছিল সম্পূর্ণ ভিন্ন। এক যা নিঃসন্তান, অন্য যা সন্তানের মা। আর এই সন্তানের প্রতি ভালোবাসা ঘিরেই তৈরি হয় ঈর্ষা, ভুল বোঝাবুঝি এবং অবশেষে এক অপ্রত্যাশিত আত্মত্যাগ। চলুন শুরু করা যাক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই পারিবারিক আবেগে ভরা গল্প বিন্দুর ছেলে। যাদব মুখুজ্জে ও মাধব মুখুজ্জে যে সহোদর ছিলেন না, সে কথা নিজেরা তো ভুলিয়াই ছিলেন, বাহিরের লোকও ভুলিয়াছিল। দরিদ্র যাদব অনেক কষ্টে ছোট ভাই মাধবকে আইন পাশ করাইয়াছিলেন এবং বহু চেষ্টায় ধনাঢ্য জমিদারের একমাত্র সন্তান বিন্দুবাসিনীকে ভ্রাতৃবধূরূপে ঘরে আনিতে সক্ষম হইয়াছিলেন। বিন্দুবাসিনী অসামান্য রূপসী। প্রথম দিন সেই অতুল রূপ ও ১০ সহস্র টাকার কাগজ লইয়া ঘর করিতে আসিয়াছিল, সেদিন বড় বউ অন্নপূর্ণার চোখে আনন্দাশ্রু বহিয়াছিল। বাড়িতে শাশুড়ি ননদ ছিল না, তিনিই ছিলেন গৃহিণী। ছোট বউয়ের মুখখানি তুলে ধরিয়া প্রতিবেশিনীদের কাছে সগর্বে বলিয়াছিলেন, ঘরে বউ আনতে হয় তো এমনি, একেবারে লক্ষ্মীর প্রতিমা। কিন্তু দুদিনেই তাহারে ভুল ভাঙ্গিল। দুদিনে টের পাইলেন ছোট বউ যে ওজনে রূপ ও টাকা আনিয়াছে, তাহার চতুর্গুণ অহংকার ও অভিমানও সঙ্গে আনিয়াছে। একদিন বড় বউ স্বামীকে নিভৃতে ডাকিয়া বলিলেন, হাগা, রূপ আর টাকার পুটুলি দেখে ঘরে বউ আনলে, কিন্তু এ যে কেউটে সাপ। যাদব কথাটা বিশ্বাস করিলেন না। মাথা চুলকাইয়া বারদুই তাইতো করিয়া কাছারি চলিয়া গেলেন। যাদব অতিশয় শান্ত প্রকৃতির লোক। জমিদারি সেরেস্তায় নায়বী এবং ঘরে আসিয়া পূজা অর্চনা করিতেন। মাধব দাদার চেয়ে ১০-১২ বছরের ছোট, উকিল হইয়া সম্প্রতি ব্যবসা শুরু করিয়াছিল। সে আসিয়া কহিল, বৌঠান, টাকাটাই কি দাদার বেশি হইল? দুদিন সবুর করলে আমিও তো রোজগার করি দিতে পারতাম। অন্নপূর্ণা চুপ করিয়া রহিলেন। এছাড়া আরও একটা বিপদ এই হইয়াছিল, ছোট বউকে শাসন করিবার জো ছিল না। তাহার এমন ভয়ঙ্কর ফিটের ব্যামাহ ছিল যে সেদিকে চাহিয়া দেখিলেও বাড়িশুদ্ধ লোকের মাথা ঝিমঝিম করিতে থাকিত, এবং ডাক্তার না ডাকিলে আর উপায় হইত না। সুতরাং সাধের বিবাহটা যে ভুল হইয়া গিয়েছে, এই ধারণাই সকলের মনে বদ্ধমূল হইয়া গেল। শুধু যাদব হাল ছাড়িলেন না। তিনি সকলের বিরুদ্ধে দাঁড়াইয়া ক্রমাগত বলিতে লাগিলেন, না গো না, তোমরা পরে দেখো, মায়ের আমার অমন জগদ্ধাত্রীর মতো রূপ, সে কি একেবারে নিষ্ফল যাবে? এ হতেই পারে না। একদিন কি একটা কথার পরে বিন্দু মুখ অন্ধকার করিয়া স্থির হইয়া বসিয়াছে দেখিয়া ভয়ে অন্নপূর্ণার প্রাণ উড়িয়ে গেল। হঠাৎ তাহার কি মনে হইল, ঘরের মধ্যে ছুটিয়া গিয়া তাহার ১.৫ বছরের ঘুমন্ত ছেলে অমূল্যচরণকে টানিয়া আনিয়া বিন্দুর কোলের উত্তর নিক্ষেপ করিয়াই তিনি পলাইয়া গেলেন। অমূল্য কাঁচা ঘুম ভাঙিয়া চিৎকার করিয়া উঠিল। বিন্দু প্রাণপণ বলে নিজেকে সংবরণ করিয়া মূর্ছার কবল থেকে আত্মরক্ষা করিয়া ছেলে বুকে করিয়া ঘরে চলিয়া গেল। অন্নপূর্ণা আড়ালে দাঁড়াইয়া তাহা দেখিলেন এবং ফিটের ব্যামার এই অমোঘ দৈব ওষুধ আবিষ্কার করিয়া পুলকিত হইলেন। সংসারী সমস্ত ভার অন্নপূর্ণার মাথায় থাকিয়া বলিয়া তিনি ছেলে মানুষ করিতে পারিতেন না। বিশেষ সমস্ত দিনের কাজকর্মের পর রাত্রে ঘুমাইতে না পাইলে তাহার বড় অসুখ হইত। তাই এই ভারটা ছোট বউ লইয়াছিল। মাসখানেক পরে একদিন সকালবেলা সে ছেলে কোলে লইয়া রান্নাঘরে ঢুকিয়ে বলিল, দিদি, অমূল্যধনের দুইট কই? অন্নপূর্ণা তাড়াতাড়ি হাতের কাজটা ফেলে রাখিয়া ভয়ে ভয়ে বলিলেন, ১ মিনিট সবুর করো বোন, এক্ষুনি জাল দিয়ে দিচ্ছি। ছোট বউ ঘরে ঢুকিয়েই তাহা দেখিয়া রাগিয়া গিয়া বলিল, কালও তোমাকে বলেছি আমার ৮টার আগে দুধ চাই, তা সে ৯টা বাজে। কাজটা যদি তোমার এতই ভারী থাকে দিদি, স্পষ্ট করে বলেই তো পারো, আমি অন্য উপায় দেখি। হা ভামন মেয়ে, তোমারও কি একটু হুঁশ থাকতে নেই গা? বাড়ি শুদ্ধ লোকের পিণ্ডি রান্না না হয় ২ মিনিট পরে হইত। বামুন ঠাকুরান চুপ করিয়া রহিলেন। অন্নপূর্ণা বলিলেন, তোর মতো শুধু ছেলেকে টিপ পরানো আর কাজল দেওয়া নিয়ে থাকলে আমাদেরও হুঁশ থাকত। ১ মিনিট আর দেরি সয় না ছোট বউ। ছোট বউ তার উত্তরে বলিল, তোমার অতি বড় দিব্যি রইল দিদি, যদি কোনোদিন আর অমূল্যের দুধে হাত দাও। আমারও দিব্যি রইল আর কোনোদিন যদি তোমাকে বলি। এই বলিয়া সে মেঝের উপর অমূল্যকে দুম করিয়া বসাইয়া দিয়া দুধের কড়া তুলিয়া আনিয়া উনানির উপর চড়াইয়া দিল।
এই অভাবনীয় ব্যাপারে অমূল্য চিৎকার করিয়া উঠিতেই বিন্দু তাহার গাল টিপিয়া বলিল, চুপ কর হারামজাদা, চুপ কর, চেঁচালে একেবারে মেরে ফেলব। বিন্দুর ব্যাপারে বাড়ির দাসী কদম ছুটিয়া আসিয়া খোকাকে কোলে লইতে গেলে বিন্দু তাহাকে ধমকাইয়া উঠিল, দূর হ, সামনে থেকে দূর হ। সে আর অগ্রসর হইতে পারিল না, ভয়ে আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। বিন্দু আর কাহাকেও কিছু না বলিয়া রোরুদ্যমান শিশুকে কোলে তুলিয়া লইয়া দুধ জাল দিতে লাগিল। অন্নপূর্ণা স্থির হইয়া দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে বিন্দু দুধ লইয়া চলিয়া গেলে তিনি পাচিকাকে সম্বোধন করিয়া বলিলেন, শুনলে মেয়ে ওর কথা? সেই যে একদিন হাসতে হাসতে বলেছিলাম অমূল্যকে তুই নে, ছোট বউ সেই জোরে আজ আমাকেও দিব্যি দিয়ে গেল। যাহা হোক, এমন করিয়া অন্নপূর্ণার ছেলে বিন্দুবাসিনীর কোলে মানুষ হইতে লাগিল, এবং তাহার ফল হইল এই যে অমূল্য খুড়িকে মা এবং মাকে দিদি বলিতে শিখিল। ইহার বছর চারেক পরে যেদিন খুব ঘটা করিয়া অমূলের হাতে খড়ি হইয়া গেল, তাহার পরদিন সকালে অন্নপূর্ণা রান্নাঘরে কাজে ব্যস্ত ছিলেন, বাহির হইতে বিন্দুবাসিনী ডাকিয়া কহিল, দিদি, অমূল্যধন প্রণাম করতে এসেছে, একবারটি বাইরে এসো। অন্নপূর্ণা বাহিরে আসিয়া অমূল্যের সাজগোজ দেখে অবাক হইয়া গেলেন। তাহার চোখে কাজল, কপালে টিপ, গলায় সোনার হার, মাথার উপর ঝুটি করিয়া চুল বাঁধা, পরনে একখানি হলদে রঙের ছোপানো কাপড়, এক হাতে দড়ি বাঁধা মাটির দোয়াত, বগলে ক্ষুদ্র একখানি মাদুর জড়ানো গুটি কয়েক তালপাতা। বিন্দু বলিল, দিদিকে প্রণাম করো তো বাবা। অমূল্য জননীকে প্রণাম করিল। তাহার পায়ে জুতা নাই, মোজা নাই, পরনে নানাবিধ বিলাতি পোশাক নাই। অন্নপূর্ণা এই অপরূপ সাজ দেখিয়া হাসিয়া বলিলেন, এত তো রাশে ছোট বউ, ছেলে বুঝি পড়তে যাচ্ছে? বিন্দু হাসি মুখে বলিল, হ্যাঁ, গঙ্গা পণ্ডিতের পাঠশালায় পাঠিয়ে দিচ্ছি, আশীর্বাদ করো দিদি, আজকের দিন যেন ওর জীবনে সার্থক হয়। চাকরের দিকে ফিরিয়া চাহিয়া বলিল, ভৈরব, পণ্ডিত মশাইকে আমার নাম করে বিশেষ করে বলে দিস, ছেলেকে আমার যেন কেউ মারধর না করে। দিদি, এই 5টা টাকা ধরো, বেশ করে একখানি সিদে সাজিয়ে টাকা কটি দিয়ে কদমের হাতে পাঠশালায় পাঠিয়ে দাও। বলিয়া সে গভীর স্নেহে চুমা খাইয়া ছেলেকে কোলে তুলিয়া লইয়া চলিয়া গেল। অন্নপূর্ণার 2 চোখে অশ্রু উচ্ছ্বসিত হইয়া উঠিল। তিনি বামুন ঠাকুরনকে উদ্দেশ্য করিয়া বলিলেন, ছেলে নিয়েই ব্যতিব্যস্ত, তবু পেটে ধরেনি, তাহলে না জানিও কি করত। পাচিকা কহিল, সেজন্যই ভগবান বোধ করি দিলেন না, 18-19 বছর হল। কথাটা শেষ হইতে পাইল না, ছোট বউ একা ফিরিয়া আসিয়া বলিল, দিদি, বটঠাকুরকে বলে আমাদের বাড়ির সামনে একটা পাঠশালা করে দেওয়া যায় না, আমি সমস্ত খরচ দেব। অন্নপূর্ণা হাসিয়া ফেলিলেন, ভুলিলেন, এখনো সে 2 পা যায়নি ছোট বউ, এর মধ্যেই তোর মতলব ঘুরে গেল, না হয় তুইও যা না পাঠশালায় গিয়ে বসে থাকবি। বিন্দু অপ্রতিভ হইয়া হাসিয়া বলিল, মতলব ঘড়িনি দিদি, কিন্তু ভাবছি আড়ালে থাকা এক আর চোখের সামনে এক, পুরুয়া সব দুষ্ট ছেলে ওকে ছুটি পেয়ে যদি মারধর করে তো। অন্নপূর্ণা বলিলেন, করিলেই বাকি, ছেলেরা মারামারি করেই, তাছাড়া সকলের ছেলেই সমান ছোট বউ, তাদের বাপ মা প্রাণ ধরে যদি পাঠশালায় দিতে পেরে থাকে, তুই পারবি না কেন? পরের সঙ্গে তুলনা করাটা বিন্দু একেবারে পছন্দ করিত না, তাই বোধহয় মনে মনে অসন্তুষ্ট হইয়া বলিল, তোমার এক কথা দিদি, ধরো কেউ যদি ওর চোখে কলমের খোঁচাই দিয়ে দেয়, তাহলে? অন্নপূর্ণা তাহার মনের ভাব বুঝিয়া হাসিয়া বলিলেন, তাহলে ডাক্তার দেখাবে, কিন্তু সত্যি বলছি তোকে, আমি তো 7 দিন 7 রাত বসে ভাবলেও খোঁচাখুচি কথা মনে করতে পারতুম না। এত ছেলে পড়ে, কে কার চোখে কলমের খোঁচা দেয় তাও তো শুনিনি। বিন্দু কহিল, তুমি শোনোনি বলেই কি এমন কাণ্ড হতে পারে না? দৈবতের কথা কে বলতে পারে? আচ্ছা বেশ তো, তুমি একবার বলেই দেখো না, তারপর যা হয় হবে। অন্নপূর্ণা গম্ভীর হইয়া বলিলেন, যা হবে তা দেখতেই পাচ্ছি, তুই একবার যখন ধরেছিস তখন কি আর না করে থাকবি? কিন্তু আমি অমন অনাসৃষ্টি কথা মুখে আনতে পারবো না, আর তুইও তো কথা কস, নিজেই বলে গে। এবার বিন্দু রাগ করিল, বলিল, বলবই তো, এত দূরে রোজ রোজ আমি ছিলে পাঠাতে পারবো না, এতে কারোর ভালো লাগুক আর না লাগুক, আর এতে ওর বিদ্যে হোক আর নাই হোক। হ্যাঁ কদম, তোকে না বললুম সিদে দিয়ে আসতে, হ্যাঁ করে দাঁড়িয়ে আছিস যে। তাহার ক্রুদ্ধভাব লক্ষ্য করিয়া অন্নপূর্ণা ব্যস্ত হইয়া বলিলেন, সিদে দিচ্ছি, একেবারে এত উতালা হোস নে ছোট বউ। আচ্ছা, ছেলে কি তোর বড় হবে না? তুই কি চিরকাল তাকে আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? এইটা ভাবিস না কেন? ছোট বউ সে কথার জবাব না দিয়া বলিল, কদম, সিদে দিয়ে গুরুমশায়ের পায়ের ধুলো একটু তার মাথায় দিয়ে ছেলে ফিরিয়ে আনগে, তাকেও একবার বিকেলবেলা আসতে বলিস, যে বুঝবে না তাকে আর বোঝাবো কি করে,
বলছি ছোট টিপে যদি কেউ মারধর করে, না চিরকাল কি তুই আঁচল চাপা দিয়ে রাখতে পারবি? কি পারবো না পারবো সে পরামর্শ নিতে আসেনি। বলিয়া সে উত্তরের জন্য অপেক্ষা না করিয়া হন করিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা কবাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। কদম বলিল, আর দাঁড়িয়ে থেকো না মা, হয়তো এখনই আবার এসে পড়বেন। উনি যা ধরেছেন বিধাতা পুরুষেরও সাধ্যি নেই যে তা রদ করেন। সেই দিন সন্ধ্যার পর বড়কর্তা আফিং খাইয়া শয্যার উপর কাত হইয়া শুইয়া গুড়গুড়ির নল মুখে দিয়া নেশার পৃষ্ঠে চাবুক দিতেছিলেন। এমন সময় দরজার শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল। যাদব কষ্টে চোখ খুলিয়া বলিলেন, কে ও? অন্নপূর্ণা ঢুকিয়া বলিলেন, ছোট বউ, কি বলতে এসেছে শোনো। যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, ছোট মা, কেন মা? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসিতেন। ছোট বউ কথা কহিল না, তাহার হইয়া অন্নপূর্ণাই বলিয়া দিলেন, ওর ছেলের চোখে পড়ুয়ারা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদব হাতের নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলিয়া উঠিলেন, কে চোখে খোঁচা মারলে? কই দেখি, কি রকম হল? অন্নপূর্ণা তাহার হাতের নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন, এখনো কেউ মারেনি, যদির কথা হচ্ছে। যাদব সুস্থির হইয়া বলিলেন, ও, যদির কথা, আমি বলি বুঝি? বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল, দিদি, এই না তুমি বললে অনাচিষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতেলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলিবার ধরনটা ভালো হয় নাই, এবং এহার ফলও মধুর হইবে না। এখন এই চাপা গলার নিগুড় অর্থ স্পষ্ট অনুভব করিয়া তিনি যথার্থই ভীত হইয়া উঠিলেন। তাহার রাগটা পড়িল নিরীহ স্বামীর উপর, এবং তাহাকেই উদ্দেশ্য করিয়া বলিলেন, আফিংয়ের নেশায় মানুষের চোখই বুঝে যায়, কানও কি বুঝে যায়? বললুম কি, আর ও শুনল কি? কই দেখি, কি রকম হলো? আমি কি বলেছি তোমাকে অমূল্যের চোখ কানা করে দিয়েছে? আমার হয়েছে যেন সব দিকে জ্বালা। নির্বিরোধী যাদবের আফিংয়ের মৌজ ছুটিয়া যাইবার উপক্রম হইল। তিনি হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কেন, কি হয়েছে গো? অন্নপূর্ণার রাগিয়া বলিলেন, যা হল তা ভালোই, এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়া ছক্কমারি, ধর্মের ভোগ, বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেলেন। যাদব বলিলেন, কি হয়েছে মা, খুলে বলো তো। বিন্দু দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, বাইরে গোলার ধারে একটি পাঠশালা হলে। যাদব বলিলেন, এ আর বেশি কথা কি মা, কিন্তু পড়াবে কে? বিন্দু কহিল, পণ্ডিতমশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে আনবেন। আমি বলি, আমার সুদের জমা টাকা থেকে যেন সব খরচ দেয়া হয়। যাদব সন্তুষ্ট হইয়া বলিলেন, বেশ তোমা, কালই আমি লোক লাগিয়ে দেব। গঙ্গারাম এখানেই যদি তার পাঠশালা তুলে আনে সে ভালো কথাই। ভাসুরের হুকুম পাইয়া বিন্দুর রাগ পড়িয়া গেল। সে হাসি মুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল, অন্নপূর্ণা মুখ ভার করিয়া বসিয়া আছেন, এবং কাছে বসিয়া কদম হাত মুখ নাড়িয়া কি যেন ব্যাখ্যা করিতেছে। বিন্দুকে ঢুকিতে দেখিয়াই সে পাংশমুখে, ও মা, এই যে, বলিয়াই বক্তব্য শেষ করিয়া ফেলিল। বিন্দু বুঝিল তাহার কথাই হইতেছিল, সামনে আসিয়া বলিল, ও মা, কি তাই বলো না? ভয়ে কদমের গলা কাঠ হইয়া গিয়াছিল। সে ঢোক গিলিয়া বলিল, না দিদি, এই কিনা, বড়মা বললেন কিনা, এই ধরো না কেন? ধরেছি, তুই কাজ করে গে যা। কদম ধীরোক্তি না করিয়া উঠিয়া গিয়া বাঁচিল। তখন বিন্দু অন্নপূর্ণাকে কহিল, বড়গিন্নির পরামর্শদাতাগুলি বেশ, বটঠাকুরকে বলে ওদের মাইনে বাড়িয়ে দেওয়া উচিত। বিন্দু খুশি থাকিলে অন্নপূর্ণাকে দিদি বলিত, রাগিলে বড়গিন্নি বলিত। অন্নপূর্ণা জ্বলিয়া উঠিয়া বলিলেন, যা না, বলগে না, বটঠাকুর আমার মাথাটা কেটে নেবে। আর বটঠাকুরও তেমনি, সে তক্ষুনি শুরু করবে, কি মা, কি বলছো মা? ঠিক কথা মা, ঢের ঢের বরাত দেখেছি ছোট বউ, কিন্তু তোর মতো দেখিনি। কি কপাল নিয়ে যেন জন্মেছিলি মাইরি, বাড়ি শুধু যেন ভয়ে জড়সড়। বিন্দুর রাগ হইয়াছিল বটে, অন্নপূর্ণর কথার ভঙ্গিতে সে হাসিয়া ফেলিল, বলিল, কই, তুমি তো ভয় করো না? অন্নপূর্ণা বলিলেন, করিনে আবার, তোমার রণচণ্ডী মূর্তি দেখলে যার বুকের রক্ত জল হয়ে না যায় সে এখনো মায়ের পেটে আছে। কিন্তু অত রাগ ভালো নয় ছোট বউ, এখনো কি ছোটটি আছিস? ছেলে হলে যে এতদিনে 4-5 ছেলের মা হতিস। আর তোকেও বা দোষ দেব কি, ওই বুড়োমিন সেই আদর দি। বিন্দু বলিল,
কপাল নিয়ে যে জন্মেছিলুম দিদি, সে কথা তোমার মানি। ধনদৌলত আদর আহ্লাদ অনেকেই পায়, সেটা বেশি কথা নয়। কিন্তু এমন দেবতার মতো ভাসুর পেতে অনেক জন্ম জন্মান্তরের তপস্যার ফল থাকা চাই। আমার অধুষ্ট দিদি, তুমি হিংসে করে কি করবে? কিন্তু আদর দিয়ে তিনি তো মাথা খাননি। আদর দিয়ে যদি কেউ মাথা খেয়ে থাকে তো সে তুমি। অন্নপূর্ণা হাত নাড়িয়া বলিলেন, আমি? সে কথা কারো বলবার জো নেই। আমার শাসন বড় কড়া শাসন। কিন্তু কি করব? আমার কপাল মন্দ, কেউ আমাকে ভয় করে না। দাসী চাকরগুলো পর্যন্ত মুখের সামনে দাঁড়িয়ে সমানে ঝগড়া করে, যেন তারাই মনিব, আর আমি দাসীবাদী। আমি তাই সয়ে থাকি। অন্য কেউ হলে। তার এই উল্টাপাল্টা কথায় বিন্দু খিলখিল করিয়া হাসিয়া ফেলিল। বলিল, দিদি, তুমি সত্যযুগের মানুষ। কেন মরতে একালে এসে জন্মেছিলে? কই, আমার সঙ্গে তো কেউ ঝগড়া করে না। বলিয়া সহসা সুমুখে আসিয়া হাঁটু গাড়িয়া বসিয়া দুই বাহু দিয়ে অন্নপূর্ণার গলা জড়াইয়া ধরিয়া বলিল, একটা গল্প বলো না দিদি। অন্নপূর্ণা রাগিয়া বলিলেন, যা, সরে যা। কদম ছুটি আসিয়া বলিল, দিদি, অমূলধন জাতিতে হাত কেটে থেলে কাঁদছে। বিন্দু তৎক্ষণাৎ গলা ছাড়িয়া দিয়ে উঠিয়া দাঁড়াইয়া বলিল, জাতি পেলে কোথায়? তোরা কি করছিলি? ও ঘরে বিছানা করছিলাম দিদি, জানিও নে কখনো বর্মার ঘরে ঢুকে। আচ্ছা, হয়েছে হয়েছে, যা। বলিয়া বিন্দু ঘর ছাড়িয়া চলিয়া গেল। ঘণ্টা দুয়েক পরে অন্নপূর্ণা দুমদুম করিয়া পা ফেলিয়া ছোট বউয়ের ঘরে আসিয়া ঢুকিলেন। ঘরের একধারে একটি ছোট টেবিলের ওপর মাধবচন্দ্র মকদ্দমার কাগজপত্র দেখিতেছিলেন, এবং বিন্দু অমূল্যকে লইয়া খাটের ওপর শুইয়া আস্তে আস্তে গল্প বলিতেছিল। অন্নপূর্ণা বলিলেন, খাবি আয়। বিন্দু বলিল, আমার খিদে নেই। অমূল্য তাড়াতাড়ি খুড়ির গলা জড়াইয়া ধরিয়া বলিল, ছোট মা খাবে না, তুমি যাও। অন্নপূর্ণা ধমক দিয়া বলিলেন, তুই চুপ কর। এই ছেলেটেই হচ্ছে সকল নষ্টের গোড়া। কি আদুরে ছেলে করছিস ছোট বউ। শেষে টের পালি, তখন কাঁদবি আর বলবি, হ্যাঁ দিদি বলেছিল বটে। বিন্দু ফিসফিস করিয়া অমূল্যকে শিখাইয়া দিল। অমূল্য চেঁচাইয়া বলিল, তুমি যাও না দিদি, ছোটমা রূপকথা বলছে। অন্নপূর্ণা ধমকাইয়া বলিলেন, ভালো চাস তো উঠে আয় ছোট বউ, না হলে কাল তোদের দুজনকে না বিদে করি তো আমার নামই অন্নপূর্ণা নয়। বলিয়া যেমন করিয়া আসিয়াছিলেন তেমন করিয়া পা ফেলিয়া বাহির হইয়া গেলেন। মাধব জিজ্ঞাসা করিল, আজ আবার তোমাদের হলো কি? বিন্দু বলিল, দিদি রাগলে যা হয় তাই। আজ অপরাধের মধ্যে বলেছিলুম, ছেলেপুলের ঘর, জাতিটাতিগুলো একটু সাবধান করে রেখো, তাই এত কাণ্ড হচ্ছে। মাধব বলিল, আর গোলমাল করো না, যাও, বৌঠান যেমন করে পা ফেলে বেড়াচ্ছেন, দাদা এক্ষুনি উঠে পড়বেন। বিন্দু অমূল্যকে কোলে তুলিয়া লইয়া হাসিয়া রান্নাঘরে চলিয়া গেল। এক মায়ের দুই ছেলে জননীকে আশ্রয় করিয়া যেমন করিয়া বাড়িয়া উঠিতে থাকে, এই দুইটি মাতা তেমনি একটি মাত্র সন্তানকে আশ্রয় করিয়া আরও 6 বৎসর কাটিয়া দিলেন। অমূল্য এখন বড় হইয়াছে। সে এন্ট্রেন্স স্কুলের 2য় শ্রেণীতে পড়ে। ঘরে মাস্টার নিযুক্ত আছেন। তিনি সকালবেলা পড়িয়া যাইবার পর অমূল্য খেলিতে বেরি হইয়াছিল। আজ রবিবার, স্কুল ছিল না। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ছোট বউ, কি করি বলো তো? বিন্দু তার ঘরের মেঝের ওপর আলমারি উজগাড়িয়া অমূল্যর পোশাক বাঁচিতেছিল। সে কাকার সহিত কোনো বড়লোক মক্কেলের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করিতে যাইবে। বিন্দু মুখ না তুলিয়াই বলিল, কিসের দিদি? তার মেজাজটা কিছু অপ্রসন্ন। অন্নপূর্ণা রকমারি পোশাকের বাহার দেখিয়া অবাক হইয়া গিয়াছিলেন, তাই তার মুখের ভাবটা লক্ষ্য করেন নাই। কিছুক্ষণ নিঃশব্দে চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন, এ কি সমস্তই অমূল্যর পোশাক নাকি? বিন্দু বলিল, হ্যাঁ। অন্নপূর্ণা বলিলেন, কত টাকাই না তুই অপব্যয় করিস, এর একটার দামে গরিবের ছেলের সারা বছরের কাপড় চোপড় হতে পারে। বিন্দু বিরক্ত হইল, কিন্তু সহজভাবে বলিল, তা পারে, কিন্তু গরিবে বড়লোকের একটু তফাৎ থাকেই, সেজন্য দুঃখ করে কি হবে দিদি? অন্নপূর্ণা বলিলেন, তা হোক বড়লোক, কিন্তু তোর সব কাজেই একটু বাড়াবাড়ি আছে। বিন্দু মুখ তুলিয়া বলিল, কি বলতে এসেছ তাই বলো না দিদি, এখন আমার সময় নেই। তোমার সময় আর কখন থাকে ছোট বউ? বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন। ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছিল, সে ঘণ্টাখানেক পরে খুঁজিয়া আনিল। বিন্দু জিজ্ঞাসা করিল, কোথা ছিলি এতক্ষণ? অমূল্য চুপ করিয়া রহিল। ভৈরব বলিল, ও পাড়ায় চাষাদের ছেলেদের সঙ্গে ডাঙ্গুলি খেলছিল। এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল, তাই নিষেধ করিয়া দিয়েছিল। বলিল,
ডাঙ্গুলি খেলতে তোকে মানা করেছি না? অমূল্য ভয়ে নীলবর্ণ হইয়া বলিল, আমি দাঁড়িয়েছিলুম, তারা জোর করে তোমাকে? আচ্ছা, এখন যাচ্ছ, যাও, তারপর হবে, বলিয়া তাহাকে পোশাক পরাইতে লাগিল। মাস 2 পূর্বে অমূল্যর পৈতা হইয়াছিল। সে ন্যাড়া মাথায় জরির টুপি পরিতে ভয়ঙ্কর আপত্তি করিল, কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয়। সে জোর করিয়া পড়াইয়া দিল। অমূল্য ন্যাড়া মাথায় জরির টুপি পরিয়া দাঁড়াইয়া কাঁদিতে লাগিল। মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, আর ওর কত দেরি হবে গো? পরক্ষণেই অমূল্যর দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠিয়া বলিলেন, বাহ, এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জায় টুপিটা ফেলিয়া দিয়া খাটের ওপর গিয়া উপুর হইয়া পড়িল। বিন্দু রাগিয়া উঠিল, বলিল, একে ছেলেমানুষ কাঁদছে, তার উপর তুমি? মাধব গম্ভীর হইয়া বলিলেন, কাঁদিস নে অমূল্য, ওঠ, লোকে পাগল বলতেও আমাকেই বলবে, তুই আয়। ঠিক এই কথাটাই ইতিপূর্বে আরেক দিন হইয়া গিয়াছিল, এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল। সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া বলিল, আমি সব কাজ পাগলের মতো করি না, বলিয়া উঠিয়া গিয়া অমূল্যকে তুলিয়া আনিয়া পাখার বাঁটের বাড়ি ঘা কতক দিয়া দামি মখমলের পোশাক টানিয়া টানিয়া খুলে ফেলিতে লাগিল। মাধব ভয়ে ভয়ে বাহির হইয়া গিয়া অন্নপূর্ণাকে সংবাদ দিলেন, মাথায় ফুট চেপেছে বৌঠান, একবার যাও। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়ে দেখেলেন বিন্দু সমস্ত পোশাক খুলিয়া লইয়া একটা সাধারণ বস্ত্র পরাইয়া দিতেছে। অমূল্য ভয় বিবর্ণ হইয়া দাঁড়াইয়া আছে। অন্নপূর্ণা বলিলেন, বেশ তো হয়েছিল ছোট বউ, খুললি কেন? বিন্দু অমূল্যকে চারিয়া দিয়া হঠাৎ গলায় আঁচল দিয়া হাত জোড় করিয়া বলিল, তোমাদের পায়ে পড়ি বর্গিন্নি, সামনে থেকে একটু যাও, তোমাদের 5 জনের মধ্যস্থতার জ্বালায় ওর প্রাণটাই মার খেয়ে যাবে। অন্নপূর্ণা বাকশূন্য হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু অমূল্যর একটা কান ধরিয়া টানিয়া আনিয়া ঘরের এক কোণে দাঁড় করাইয়া দিয়া বলিল, যেমন বোঝার ছেলে তুমি, তেমন তোমার শাস্তি হওয়া চাই, সমস্ত দিন ঘরে বন্ধ থাক। দিদি, বাইরে এসো, আমি দৌড় বন্ধ করব, বলিয়া বাহিরে আসিয়া শিকল তুলিয়া দিল। বেলা তখন প্রায় 1টা বাজছে। অন্নপূর্ণা আর থাকিতে না পারিয়া বলিলেন, হ্যাঁ ছোট বউ, সত্যি আজ অমূল্যকে খেতে দিবি নে? তার জন্য কি বাড়িশুদ্ধ লোক উপোস করে থাকবে? বিন্দু জবাব দিল, বাড়িশুদ্ধ লোকের ইচ্ছে। অন্নপূর্ণা বলিলেন, এ তোর কি রকম কথা ছোট বউ? বাড়ির মধ্যে ওই একটা ছেলে, সে উপোস করে থাকলে তোর আমার কথা ছেড়ে দে, দাসী চাকরি বা মুখে ভাত তোলে কি করে বলো দেখি? বিন্দু জিদ করিয়া বলিল, তা আমি জানি নে। অন্নপূর্ণা বুঝিলেন তর্ক করিয়া আর লাভ হইবে না, বলিলেন, আমি বলছি বড় বোনের কথাটা রাখ, আজ তাকে মাপ কর, তাছাড়া পিত্তি পড়ে অসুখ হলে তোকেই ভুগতে হবে। বেলার দিকে চাহিয়া বিন্দু নিজেই নরম হইয়া আসিয়াছিল। কদমকে ডাকিয়া বলিল, জানিয়ে তাকে, কিন্তু তোমাদেরও বলে রাখছি দিদি, ভবিষ্যতে আমার কথায় কথা কইলে ভালো হবে না। গোলযোগটা এইখানেই সেদিনের মতো থামিয়া গেল। ছোট ভাইয়ের ওকালতিতে প্রসার হওয়ার পর থেকে যাদব সাকরি ছাড়িয়া দিয়া নিজের বিষয়ে আশয় দেখিতেছিলেন। ছোট বউদের দরুন হাতে যে 10,000 টাকা ছিল, তাহাও সুদে খাটাইয়া প্রায় দ্বিগুণ করিয়াছিলেন। সেই টাকার কিয়দাংশ লইয়া এবং মাধবের উপার্জনের ওপর নির্ভর করিয়া তিনি গত বছর হইতে প্রায় পোয়াটাক পথ দূরে একখানি বড় রকমের বাড়ি ফাঁদিয়াছিলেন। দিন 10 হইল তাহা সম্পূর্ণ হইয়াছিল। কথা ছিল দুর্গাপূজার পরে ভালো দিন দেখিয়া সকলেই তথ্যাই উঠিয়া যাইবেন। তাই একদিন যাদব আহারে বসিয়া ছোট বউকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমার বাড়ি তো তৈরি হল মা, এখন একদিন গিয়ে দেখে এসো আর কিছু বাকি রয়ে গেল কিনা। বিন্দুর একটা অভ্যাস ছিল, সে সহস্র কাজ ফেলিয়া রাখিয়া ভাসুরের খাবার সময় দরজার আড়ালে বসিয়া থাকিত। ভাসুরকে সে দেবতার মতোই ভক্তি করিত, সকলেই করিত। বলিল, আর কিছু বাকি নেই। যাদব হাসিয়া বলিলেন, না দেখেই রায় দিলে মা? আচ্ছা, ভালো কথা, তবে আরও একটি কথা আছে। আমার ইচ্ছে হয় আত্মীয় স্বজন আমাদের যে যেখানে আছেন সকলকেই এক করে একটি সুদিন দেখে উঠে যাই, গিয়ে গৃহদেবতার পূজা দিই। কি বলো মা? বিন্দু আস্তে আস্তে বলিল, দিদিকে বলি, তিনি যা বলবেন তাই হবে। যাদব বলিলেন, তা বলো, কিন্তু তুমিই আমার সংসারের লক্ষ্মী মা, তোমার ইচ্ছাতেই কাজ হবে। অন্নপূর্ণা অদূরেই বসিয়াছিলেন, হাসিয়া বলিলেন, তবু তোমার মা লক্ষ্মীটি যদি একটু শান্ত হতেন। যাদব বলিলেন, শান্ত আবার কি বড় বউ? মা আমার জগদ্ধাত্রী, বড় দেন, আবশ্যক হলে খাঁড়াও ধরেন। ওই তো আমি চাই, মাকে এনে অবধি সংসারে আমার এতটুকু দুঃখ কষ্ট নেই। অন্নপূর্ণা বলিলেন, সে কথা তোমার সত্যি। ও আসবার আগের দিনগুলো এখন মনে করলেও ভয় হয়। বিন্দু লজ্জা পাইয়া সে কথা চাপা দিয়ে বলিল, আপনি সকলকে আনান, আমাদের ও বাড়ি বেশ বড়,
কারো কোনো কষ্ট হবে না, ইচ্ছে করলে তারা 2 মাস 6 মাস থাকতেও পারবেন। যাদব বলিলেন, তাই হবে মা, কালই আমি আনবার বন্দোবস্ত করব। ইহাদের পিস্তুত বোন এলোকেশীর অবস্থা ভালো ছিল না। যাদব তাহাকে প্রায়ই অর্থ সাহায্য করিয়া পাঠাইতেন। কিছুদিন হইতে তিনি তাহার পুত্র নরেনকে এইখানে রাখিয়া লেখাপড়া শিখাইবার ইচ্ছা জানাইয়া চিঠিপত্র লিখিতেছিলেন। এই সময়ে তিনি ছেলে লইয়া উত্তরপাড়া হইতে আসিয়া উপস্থিত হইলেন। তাহার স্বামী প্রিয়নাথ সেখানে কি করিতেন তাহা ঠিক করিয়া কেহই বলিতে পারে না। দিন দুয়ের মধ্যে তিনিও আসিয়া পড়িলেন। নরেনের বয়স 16-17। সে চওড়া পাড়ের কাপড় ফের দিয়ে পড়িত এবং দিনের মধ্যে 8-10 বার চুল আছাড়াইত। টেরিটা তাহার বাস্তবিকই একটা দেখিবার বস্তু ছিল। আজ সন্ধ্যার পর রান্নাঘরের বারান্দায় সকলে একত্রে বসিয়াছিলেন এবং এলোকেশী তাহার পুত্রের অসাধারণ রূপ গুণের পরিচয় দিতেছিলেন। বিন্দু জিজ্ঞাসা করিল, নরেন, কোন ক্লাসে পড়ো তুমি? নরেন বলিল, 4th ক্লাস। রয়্যাল রিডার, গ্রামার, জিওগ্রাফি, এরিথমেটিক, আরও কত কি, ডেসিমেল টেসিমেল, ওসব তুমি বুঝবে না মামি। এলোকেশী সগর্বে পুত্রের মুখের দিকে একবার চাহিয়া বিন্দুকে বলিলেন, সে কি এক-আধখানা বই ছোট বউ, বইয়ের পাহাড়। কাল বইগুলো বাক্স থেকে বার করে তোমার মামিদের একবার দেখিও তো বাবা। নরেন ঘাড়া নাড়িয়ে বলিল, আচ্ছা, দেখাবো। বিন্দু বলিল, পাশ করতে এখনো তো দেরি আছে। এলোকেশী বলিলেন, দেরি কি থাকতো ছোট বউ? দেরি থাকতো না, এতদিনে একটা কেন 4টে পাশ করে ফেলত। শুধু মুখ পড়া মাস্টারের জন্যেই হচ্ছে না। তার সর্বনাশক, বাছাকাশে যে কি বিষ নজরেই দেখেছে তা সেই জানে। ও কি তুলে দিচ্ছে? দিচ্ছে না, হিংসে করে বছরের পর বছর একটা ক্লাসেই ফেলে রেখেছে। বিন্দু বিস্মিত হইয়া কহিল, কই, এরকম তো হয় না। এলোকেশী বলিলেন, হচ্ছে আবার হয় না। মাস্টারগুলো সব একজোট হয়ে ঘুষ চায়। আমি গরিব মানুষ, ঘুষের টাকা কোথা থেকে জোগাই বলো তো? বিন্দু চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা আন্তরিক দুঃখিত হইয়া বলিলেন, এমন করে কি কখনো মানুষের পিছনে লাগতে আছে? সেটা কি ভালো কাজ? কিন্তু আমাদের এখানে ওসব নেই। আমাদের অমূল্য তো ফি বছর ভালো ভালো বই প্রাইজ ঘরে আনে, কিন্তু কখন ঘুষ টুস দিতে হয় না। এই সময় অমূল্য কোথা হইতে এসে আস্তে আস্তে তাহার ছোটমার কোলে গিয়া বসিল। বসিয়াই গলা ধরিয়া কানে কানে বলিল, কাল রবিবার, ছোটমা, আজ মাস্টারমশাইকে যেতে বলে দাও, অমূল্য আজ আর পড়বে না। বিন্দু হাসিয়া বলিল, এই যে ছেলেটি দেখছ ঠাকুরজি, এটি গল্প পেলে আর উঠবে না। কদম, মাস্টারমশাইকে যেতে বলে দাও, অমূল্য আজ আর পড়বে না। নরেন আশ্চর্য হইয়া বলিল, ও কি রে অমূল্য, অত বড় ছেলে, এখনো মেয়ে মানুষের কোলে গিয়া বসিস? বিন্দু হাসিয়া বলিল, শুধু এই বুঝি, আরও এখনো রাত্রিরে। অমূল্য ব্যাকুল হইয়া তাহার মুখে হাত চাপা দিয়ে বলিল, বলো না ছোটমা, বলো না। বিন্দু বলিল না, কিন্তু অন্নপূর্ণা বলিয়া দিলেন। বলিলেন, এখনো ও রাত্রিরে ছোটমার কাছে শোয়। বিন্দু বলিল, শুধু শোয়া দিদি, এখনো সমস্ত রাত্রির বাদুরের মতো না করে দরে ঘুমায়। অমূল্য লজ্জায় তাহার ছোটমার বুকির মধ্যে মুখ লুকাইয়া রহিল। নরেন কহিল, ছিছি, তুই কি রে, তুই ইংরাজি পড়িস? অন্নপূর্ণা বলিলেন, পড়ে বই কি, স্কুলেও তো ইংরাজিই পড়ে। ইস, ইংরাজি পড়ে, কই ইঞ্জিন বানান করুক তা দেখি, তার পারতে হয় না। এলোকেশী বলিলেন, ওসব শক্ত শক্ত কথা, ও কি ছেলে মানুষে পারে? অন্নপূর্ণা বলিলেন, কই অমূল্য, বানান করো না। কিন্তু অমূল্য কিছুতেই মুখ তুলিল না। বিন্দু তাহার মাথাটা একবার বুকে চাপিয়া ধরিয়া বলিল, তোমরা সবাই মিলে ওকে লজ্জা দিলে হল কি করে বানান করে? তারপরে লোকেশীর দিকে চাহিয়া বলিল, ও আমার আসছে বছর পাশ দেবে। আমাদের মাস্টারমশাই বলেছেন ও 20 টাকা জলপানি পাবে, ও সেই টাকা দিয়ে ওর কাকার মতো একজোড়া ঘোড়া কিনবে। কথাটা সত্য হইলেও পরিহাস ছলে সবাই হাসিতে লাগিলেন। এলোকেশী বিন্দুকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমার নরেন্দ্রনাথ শুধু কি লেচাপড়াতেই ভালো, ও এমনি থিয়েটারে অ্যাক্টও করে যে লোকে শুনে আর চোখে জল রাখতে পারে না। সেই সীতা সেজে কিরকমটি করে বলেছিলে, একবার মামিদের শুনিয়ে দাও তো বাবা। নরেন তৎক্ষণাৎ হাঁটু গাড়িয়া বসিয়া হাত জোর করিয়া উচ্চ নাকিসুরে সুর করিয়া আরম্ভ করিয়া দিল, প্রাণেশ্বর কি কুক্ষণে দাসী তব। বিন্দু ব্যাকুল হইয়া উঠিল, ওরে থাম থাম, চুপ কর, বটঠাকুর ওপরে আছেন। নরেন চমকিয়া চুপ করিল।
অন্নপূর্ণা ওইটুকু শুনিয়াই মুগ্ধ হইয়া গিয়াছিলেন। বলিলেন, শুনলেই বা ঠাকুর দেবতার কথা, এ তো ভালো কথা ছোট বউ। বিন্দু বিরক্ত হইয়া বলিল, তবে শোন তুমি ঠাকুর দেবতার কথা, আমরা উঠে যাই। নরেন বলিল, আচ্ছা তবে থাক, আমি সাবিত্রীর পাঠ করি। বিন্দু বলিল, না। এই কণ্ঠস্বর শুনিয়া এতক্ষণে অন্নপূর্ণার চৈতন্য হইল যে ব্যাপারটা অনেক দূরে গিয়াছে এবং এইখানেই তাহার শেষ হইবে না। এ লোকেশই নতুন লোক, তিনি ভিতরের কথা বুঝিলেন না। বলিলেন, আচ্ছা এখন থাক, পুরুষেরা বেরিয়ে গেলে সে একদিন দুপুরবেলা হতে পারবে। আহা, গান বাজনায় কি ও কম শিখেছে? দময়ন্তী সেই কেঁদে কেঁদে গানটি একবার বলিস তো বাবা, তোর মামিরা শুনলে আর ছাড়তে চাইবে না। নরেন বলিল, এক্ষুনি বলবো? রাগে বিন্দু সর্বাঙ্গ জ্বলা করিতেছিল, সে কথা কহিল না। অন্নপূর্ণা তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, গানটা না এখন কাজ নেই। নরেন বলিল, আচ্ছা, গানটা আমি অমূল্যকে শিখিয়ে দেব, আমি বাজাতেও জানি। ত্রেকেটে তাক বাজনা বড় শক্ত মামি। আচ্ছা, ওই পেতলের হাঁড়িটা একবার দাও তো, দেখিয়ে দিই। বিন্দু অমূল্যকে উঠিবার ইঙ্গিত করিয়া বলিল, যা অমূল্য, ঘরে গিয়ে পড়গে। অমূল্য মুগ্ধ হইয়া শুনিতেছিল, তাহার উঠিবার ইচ্ছা ছিল না। চুপি চুপি বলিল, আরও একটু বসো না ছোট মা। বিন্দু কোনো কথা না বলিয়া তাহাকে তুলিয়া দিয়া সঙ্গে করিয়া ঘরে চলিয়া গেল। সহসা সে কেন যেমন করিয়া গেল অন্নপূর্ণা তাহা বুঝিলেন, এবং পাছে সঙ্গদোষে অমূল্য বিগড়াইয়া যায়, এই ভয়ে নরেনের এইখানে থেকে লেখাপড়াও যে সে পছন্দ করিবে না, ইহা সুস্পষ্ট বুঝিয়া তিনি উদ্বিগ্ন হইয়া উঠিলেন। বলিলেন, বাবা নরেন, তোমার ছোট মামের সামনে ওই একটো-ট্যাক্টোগুলো আর করো না, ও রাগী মানুষ, ওসব ভালোবাসে না। এ লোকে সে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ছোট বউ ওসব ভালোবাসে না বুঝি? তাই অমন করে উঠে গেল বটে। অন্নপূর্ণা বলিলেন, হতেও পারে। আরও একটা কথা বাবা, তুমি নিজের খাবে দাবে পড়াশোনা করবে, যাতে মায়ের দুঃখ ঘোচে সেই চেষ্টা করবে। তুমি অমূল্যর সঙ্গে বেশি মিশো না বাবা, ও ছেলে মানুষ, তোমার চেয়ে অনেক ছোট। কথাটা এলোকেশির ভালো লাগিল না। বলিলেন, সে তো ঠিক কথা, ও গরিবের ছেলে, ওর গরিবের মতো থাকাই উচিত। তবে যদি বললে তো বলি, বড়দৌ, অমূল্যটি তোমার কচি খোকা, আর আমার নরেনি কি বুড়ো, 1-8 বছরের ছোট বড় কি আর বড় বলে না। আর ও কি কখনো রাজা রাজরার ছেলে চোখে দেখেনি গা? এইখানে সে দেখছে, ওদের থিয়েটারের দলে কত রাজা রাজরার ছেলে রয়েছে যে। অন্নপূর্ণা অপ্রতিভ হইয়া বলিলেন, না ঠাকুরজি, সে কথা বলিনি, আমি বলছি কি। আবার কি করে বলবে বড় বউ? আমরা বোকা বলে কি এতই বোকা যে এই কথাটাও বুঝিনে? তবে দাদা নাকি বললেন নরেন এইখানেই লেখাপড়া করবে, তাই আশা, নইলে আমাদেরও কি দিন চলছিল না। অন্নপূর্ণা লজ্জায় মরিয়া গিয়া বলিলেন, ভগবান জানে ঠাকুরজি, আমি সে কথা বলিনি, আমি বলছি কি, এই যাতে মায়ের দুঃখ কষ্ট ঘোচে, যাতে। আচ্ছা তাই তাই, যা নরেন, তুই বাইরে গিয়ে বসগে, বড় লোকের ছেলের সঙ্গে মিশিস নে। বলিয়া ছেলেকে ঠেলিয়া তুলিয়া দিয়া নিজেও চলিয়া গেলেন। অন্নপূর্ণা ঝড়ের মতো বিন্দুর ঘরে ঢুকিয়া কাঁত কাঁত হইয়া বলিয়া উঠিলেন, হেলা, তোর জন্য কি কুটুম্বিত বন্ধ করতে হবে? কি করে চলেলে বলো তো? বিন্দু অত্যন্ত সহজভাবে জবাব দিল, কেন বন্ধ করতে হবে দিদি? আত্মীয় কুটুম নিয়ে তুমি মনের সুখে ঘর করো, আমি ছেলে নিয়ে পালাই। এই পালাবি কোথায় শুনি? বিন্দু কহিম, যাবার দিন তোমায় ঠিকানা বলে যাব, ভেবো না। অন্নপূর্ণা বলিলেন, সে আমি জানি, যাতে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না, সে কি তুই না করেই ছাড়বি? চিরকালটাই বৌনি আমার হাড়মাস জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। বলিয়া বাহির হইয়া যাইতেছিলেন, মাধবকে ঘরে ঢুকতে দেখিয়া আবার জ্বলিয়া উঠিলেন, না ঠাকুরপো, তোমরা আর কোথাও গিয়ে থাকগে, না হয় ওই বউটিকে বিদায় করো, আমি আর রাখতে পারবো না, আজ তা স্পষ্ট বলে গেলাম। বলিয়া চলিয়া গেলেন। মাধব আশ্চর্য হইয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? বিন্দু বলিল, জানি নে, বড় গিন্নি বলেছে, দাও আমাদের বিদায় করে। মাধব আর কিছু বলিল না, টেবিলের ওপর থেকে খবরের কাগজটা তুলিয়া লইয়া বহিরের ঘরে চলিয়া গেল। ঠাকুরঝি দেখিতে বোকার মতন ছিলেন, কিন্তু সেটা ভুল। তিনি যেই দেখিলেন নিঃসন্তান ছোট বউর অনেক টাকা, তিনি তক্ষুনি সেই দিকে ঢলিলেন এবং প্রতি রাত্রে স্বামী প্রিয়নাথকে একবার করিয়া ভর্ৎসনা করিতে লাগিলেন, তোমার জন্যই আমার সব গেল, তোমার কাছে মিছিমিছি পড়ে না থেকে এখানে থাকলে আজ আমি রাজার মা। আমার এমন সোনার চাঁদ ফেলে কি আর ওই কালভূতের মতো ছেলেটাকে ছোট বউ বলিয়া একটা সুদীর্ঘ নিঃশ্বাসের দ্বারা ওই কালভূতের সমস্ত পরমায়ুটা নিঃশেষে উড়াইয়া দিয়া গরিবের ভগবান আছেন বলিয়া উপসংহার করিয়া চুপ করিয়া শুইতেন। প্রিয়নাথও মনে মনে
নিজের বোকামির জন্য অনুতাপ করিতে করিতে ঘুমাইয়া পড়িতেন। এমনি করিয়াই দম্পতিটির দিন কাটিতেছিল এবং ছোট বউর প্রতি ঠাকুরঝি স্নেহপ্রীতি বন্যার মতো ফাঁপিয়া ফুলিয়া উঠিতেছিল। আজ দুপুরবেলা তিনি বলিতেছিলেন, অমন মেঘের মতো চুল ছোট বউ, কিন্তু কোনোদিন বাঁধতে দেখলম না। আজ জমিদারের বাড়ির মেয়েরা বেড়াতে আসবে, এসো মাথাটা বেঁধেজি। বিন্দু বলিল, না ঠাকুরঝি, আমি মাথায় কাপড় রাখতে পারি নে, ছেলে বড় হয়েছে, দেখতে পাবে। ঠাকুরঝি অবাক হইয়া বলিলেন, ও আবার কি কথা ছোট বউ? ছেলে বড় বলে মেয়ে স্ত্রী মানুষ চুল বাঁধবে না? আমার নরেন্দ্রনাথ তো ৭০-এর মুখে ছাই দিয়ে আরও ৬ মাস বছরেকের বড়, তাই বলে কি আমি মাথা বাঁধা ছেড়ে দেব? বিন্দু বলিল, তুমি ছাড়বে কেন ঠাকুরঝি? নরেন বরাবর দেখে আসছে, ওর কথা আলাদা, কিন্তু অমূল্য হঠাৎ আজ আমার মাথায় খোপা দেখলে হাঁ করে চেয়ে থাকবে, হয়তো চেঁচামেচি করবে না কি করবে, ছিছি, সে ভারী লজ্জার কথা হবে। অন্নপূর্ণা হঠাৎ সেই দিক দিয়া যাইতেছিলেন, বিন্দুর দিকে চাহিয়া সহসা দাঁড়াইয়া পড়িয়া বলিলেন, তো চোখ ছলছল করছে কেন রে ছোট বউ? আয় তো গা দেখি। বিন্দু এলোকেশের সামনে ভারী লজ্জা পাইয়া বলিল, কি রোজ রোজ গা দেখবে? আমি কি কচি খুকি, অসুখ করলে টের পাব না? অন্নপূর্ণা বলিলেন, না তুই বুড়ি, কাছে আয়, ভাদ্র-আশ্বিন মাস, দিনকাল বড় খারাপ। বিন্দু বলিল, কখন যাব না, বলছি কিছু হয়নি, বেশ আছি, তবু কাছে আয়। অন্নপূর্ণা বলিলেন, দেখিস ভাঁড়াস নে যেন, বলিয়া সন্দিগ্ধ দৃষ্টিতে চাহিতে চাহিতে চলিয়া গেলেন। এলোকেশী বলিল, বড় বউয়ের জন্য একটু বাইর ছিট আছে না? বিন্দু এক মুহূর্ত স্থির থাকিয়া বলিল, ওই রকম ছিট যেন সকলের থাকে ঠাকুরঝি। এলোকেশী চুপ করিয়া রহিল। অন্নপূর্ণা কি একটা হাতে লইয়া সে পথেই ফিরিয়া যাইতেছিলেন। বিন্দু ডাকিয়া বলিল, দিদি শোনো শোনো, খোপা বাঁধবে? অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইলেন। ক্ষণকাল নিঃশব্দে চাহিয়া সমস্ত ব্যাপারটা বুঝিয়া লইয়া এলোকেশীকে বলিলেন, আমি কত বলেছি ঠাকুরঝি, ওকে বলা মিছে। অত চুল তা বাঁধবে না, অত কাপড় গয়না তা পরবে না, অত রূপ তা একবার চেয়ে দেখবে না, ওর সব সৃষ্টি ছাড়া মতিবুদ্ধি। ছেলেও হচ্ছে তেমনি। সেদিন অমূল্য আমাকে কি বললে জানিস ছোট বউ? বলে, কাপড় জামা পরে কি হয়, ছোট মারও অত আছে পরে কি? বিন্দু সগর্বে মুখ তুলিয়া হেসে বলিল, তবে দেখ দিদি, ছেলেকে 10-এর একজন করে তুলতে হলে মায়ের এই রকম সৃষ্টি ছাড়া মতিবুদ্ধির দরকার কিনা? যদি ততদিন বেঁচে থাকিস দিদি, তাহলে দেখতে পাবে দেশের লোকে দেখিয়া বলবে, ওই অমূল্যের মা। বলিতে বলিতেই তাহার চোখ দুটি সজল হইয়া উঠিল। অন্নপূর্ণা তাহা দেখিতে পাইয়া সস্নেহে বলিলেন, সেই জন্যই তো তোর ছেলের সম্বন্ধে কোনো কথা আমরা কই নে। ভগবান তোর মনোবাঞ্ছা পূর্ণ করুন, কিন্তু ওই ছেলে বড় হবে, 10-এর একজন হবে, অত আশা আমরা মনে ঠাই দিই নে। বিন্দু আঁচল দিয়া চোখ মুছিয়া বলিল, কিন্তু ওই একটি আশা নিয়ে আমি বেঁচে আছি দিদি। বাপ রে! সহসা তাহার সর্বাঙ্গ কাঁটা দিয়া উঠিল। সে লজ্জিত হইয়া জোর করিয়া হেসে বলিল, না দিদি, ও আশায় যদি কোনোদিন ঘা পড়ে তা আমি পাগল হইয়া যাব। অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। তিনি ছোট জায়ের বোনের কথাটা যে জানিতেন না তাহা নহে, কিন্তু তাহার আশা আকাঙ্ক্ষার এমন উগ্র প্রতিচ্ছবি কোনোদিন নিজের মধ্যে এমন স্পষ্ট করিয়া উপলব্ধি করেন নাই। আজ তাহার চৈতন্য হইল, কেন বিন্দু অমূল্য সম্বন্ধে এমন যক্ষের মতো সজাগ, এমন প্রেতের মতো সতর্ক। নিজের পুত্রের এই সর্বমঙ্গলাকাঙ্ক্ষিনীর মুখের দিকে চাহিয়া অনির্বচনীয় শ্রদ্ধার মাধুর্যে তাহার হৃদয় পরিপূর্ণ হইয়া গেল। তিনি উদ্গত অশ্রু গোপন করিবার জন্য মুখ ফিরাইলেন। ঠাকুরঝি বলিলেন, তা হোক ছোট বউ, আজকে তোমার। বিন্দু তাড়াতাড়ি বাধা দিয়া বলিল, হ্যাঁ ঠাকুরঝি, আজ দিদির মাথাটা বেঁধে দাও, এ বাড়িতে ঢুকে পর্যন্ত কক্ষণ দেখিনি, বলিয়া মুখ টিপিয়া হেসে চলিয়া গেল। দিন ৫-৬ পরে একদিন সকালবেলায় বাটির পুরাতন নাপিত যাদবের ক্ষৌরকর্ম করিয়া উপর থেকে নামিয়া যাইতেছিল। অমূল্য আসিয়া তাহার পথ রোধ করিয়া বলিল, কই কৈলাস দাদা, নরেন্দার মতো চুল ছাড়তে পারো? নাপিত আশ্চর্য হইয়া বলিল, সে কি রকম দাদাবাবু? অমূল্য নিজের মাছার নানা স্থানে নির্দেশ করিয়া বলিল, দেখ, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এই ঘাড়ের কাছে একেবারে ছোট ছোট, পারবে ছাড়তে? নাপিত হাসিয়া বলিল, না দাদা, ও আমার বাবা এলেও পারবে না। অমূল্য ছাড়িল না, সাহস দিয়া কহিল, ও শক্ত নয় কৈলাসদা, এইখানে 12 আনা, এইখানে 6 আনা। নাপিত নিষ্কৃতি লাভের উপায় করিয়া বলিল, কিন্তু আজ কি বার? তোমার ছোট মা হুকুম না দিলে তো ছাড়তে পারি না দাদা। অমূল্য বলিল, আচ্ছা দাঁড়াও, আমি জেনে আসি। বলিয়া এক পা গিয়াই ফিরিয়া আসিয়া বলিল, আচ্ছা তোমার ছাতিটা একবার দাও, না হলে তুমি পালিয়ে যাবে। বলিয়া জোর করিয়া সে ছাতিটা টানিয়া লইয়া ছুটিয়া চলিয়া গেল। ঝড়ের মতো ঘরে ঢুকিয়া বলিল, ছোট মা, শিগগির একবার এসো তো। ছোট মা সবেমাত্র স্নান সারিয়া আহ্নিকে বসিতেছিল। ব্যস্ত হইয়া বলিল, ওরে ছুসনে, আহ্নিক করছি। আহ্নিক পরে করো ছোট মা, একবারটি বাইরে এসে হুকুম দিয়ে যাও, নইলে চুল ছেটে দেয় না, সে দাঁড়িয়ে আছে।
বিন্দু কিছু আশ্চর্য হইল, তাহার চুল ছাটাইবার জন্য চিরদির মারামারি করিতে হয়। আছে কেন স্বেচ্ছায় চুল ছাটিতে চাহিতেছে, বুঝিতে না পারিয়া সে বাহিরে আসিতেই নাপিত কহিল, বড় শক্ত ফরমাস হয়েছে মা, নরেনবাবুর মতো 12 আনা, 6 আনা, 3 আনা, 2 আনা, 1 আনা এমনি করে ছাড়তে হবে। ও কি আমি পারব? অমূল্য বলিল, খুব পারবে। আচ্ছা দাঁড়াও, আমি নরেনদাকে ডেকে আনি, বলিয়া ছুটিয়া চলিয়া গেল। নরেন বাড়ি ছিল না, খানিক খোঁজাখুঁজি করিয়া ফিরিয়া আসিয়া বলিল, সে নেই। আচ্ছা নাই থাকলো, ছোট মা তুমি দাঁড়িয়ে থেকে দেখিয়ে দাও, বেশ করে দেখো, এইখানে 12 আনা, এইখানে 6 আনা, এইখানে 2 আনা, আর এইখানে খুব ছোট। তাহার ব্যগ্রতা দেখিয়া বিন্দু হাসিয়া বলিল, আমি এখন আহ্নিক করব যে রে। আহ্নিক পরে করো, নইলে ছুঁয়ে দেব। বিন্দুকে অগত্যা দাঁড়াইয়া থাকিতে হইল। নাপিত চুল কাটিতে লাগিল। বিন্দু চোখ পিটিয়া দিল, সে সমস্ত চুল সমান করিয়া কাটিয়া দিল। অমূল্য মাথায় হাত বুলাইয়া খুশি হইয়া বলিল, এই ঠিক হয়েছে, বলিয়া লাফাইতে লাফাইতে চলিয়া গেল। নাপিত ছাতি বগলে করিয়া বলিল, কিন্তু মা, কালে বাড়ি ঢোকা আমার শক্ত হবে। বামুন ঠাকুরন সাত দিয়া ডাকাডাকি করিতেছিল, বিন্দু রান্নাঘরের একধারে বসিয়া বাটিতে দুধ সাজাইতে সাজাইতে শুনিতে পাইল, অমূল্য বাড়িময় কাকার চুল আচড়াইবার বুরুষ খুঁজিয়া ফিরিতেছে। খানিক পরেই সে কাঁদিয়া আসিয়া বিন্দুর পিঠের উপর ঝুঁকিয়া পড়িল। কিচ্ছু হয়নি ছোট মা, সব খারাপ করে দিয়েছে, কাল তাকে আমি মেরে ফেলব। বিন্দু আর হাসি চাপিতে পারিল না। অমূল্য পিঠ ছাড়িয়া দিয়া রাগে কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি কি কানা, চোখে দেখতে পাও না? অন্নপূর্ণা কান্নাকাটি শুনিয়া ঘরে ঢুকিয়া সমস্ত শুনিয়া বলিলেন, তার আর কি, কাল ঠিক করে কেটে দিতে বলবো। অমূল্য আরও রাগিয়া গিয়া বলিল, কাল কি করে 12 আনা হবে, এখানে চুল কই? অন্নপূর্ণা শান্ত করিবার জন্য বলিলেন, 12 আনা না হোক, 8 আনা 10 আনা হতে পারবে। ছাই হবে, 8 আনা 10 আনা কি ফ্যাশন? নরেনদাকে জিজ্ঞেস করো, 12 আনা চাই। সেদিন অমূল্য ভালো করিয়া ভাত খাইল না, ফেলিয়া ছাড়াইয়া উঠিয়া চলিয়া গেল। অন্নপূর্ণা বলিলেন, তোর ছেলের টেরি বাগাবার শখ হলো কবে থেকে রে? বিন্দু হাসিল, কিন্তু পরক্ষণেই গম্ভীর হইয়া একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দিদি, তুচ্ছ কথা, তাই হাসছি বটে, কিন্তু ভয়ে আমার বুক শুকিয়ে যাচ্ছে। সব জিনিসের শুরু এমনি করেই হয়। অন্নপূর্ণা আর কথা কইতে পারিলেন না। দুর্গাপুজো আসিয়া পড়িল। ওপারের জমিদারদের বাড়ি আমোদ আহ্লাদের প্রচুর আয়োজন হইয়াছিল। 2 দিন পূর্ব হইতেই নরেন তাহার মধ্যে মগ্ন হইয়া গেল। সপ্তমী রাত্রে অমূল্য আসিয়া ধরিল, ছোটমা, যাত্রা হচ্ছে, দেখতে যাব? ছোটমা বলিলেন, হচ্ছে না হবে রে? অমূল্য বলিল, নরেন্দা বলেছে 3টের থেকে শুরু হবে। এখন থেকে সমস্ত রাত্রি হিমে পড়ে থাকবি? সে হবে না, কাল সকালে তোর কাকার সঙ্গে যাস, খুব ভালো জায়গা পাবি। অমূল্য কাঁদ হইয়া বলিল, না, পাঠিয়ে দাও, কাকা হয়তো যাবেন না, নয়তো কত বেলায় যাবেন। বিন্দু বলিল, 3টে-4টের সময় যাত্রা শুরু হলে চাকর দিয়ে পাঠিয়ে দেব, এখন শো। অমূল্য রাগ করিয়া শয্যার এক প্রান্তে গিয়া দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া রহিল। বিন্দু টানিতে গেল, সে হাত সরাইয়া দিয়া শক্ত হইয়া পড়িয়া রহিল। তারপর কিছুক্ষণের নিমিত্ত সকলেই বোধ করি একটু ঘুমাইয়া পড়িয়াছিল। বাহিরের বড় ঘড়ির শব্দে অমূল্যর উদ্বিগ্ন নিদ্রা ভাঙিয়া গেল। সে উৎকর্ণ হইয়া গণিতে লাগিল, 1টা, 2টো, 3টে, 4টে। ধরফর করিয়া সে উঠিয়া বসিয়া বিন্দুকে সজোরে নাড়া দিয়া তুলিয়া দিয়া বলিল, ওঠ ওঠ ছোটমা, 3টে-4টে বেজে গেল। বাহিরের ঘড়িতে বাজিতে লাগিল 5টা, 6টা, 7টা, 8টা। অমূল্য কাঁদিয়া ফেলিয়া বলিল, 7টা 8টা বেজে গেল, কখন যাব? বাহিরের ঘড়িতে তখনও বাজিতে লাগিল 9টা, 10টা, 11টা, 12টা। বাজিয়া থামিল। অমূল্য নিজের ভুল বুঝিতে পারিয়া অপ্রতিভ হইয়া চুপ করিয়া শুইল। ঘরের ও ধারের খাটের ওপর মাধব শয়ন করিতেন। চেঁচামেচিতে তাহারও ঘুম ভাঙিয়া গিয়াছিল। উচ্চহাস্য করিয়া তিনি বলিলেন, অমূল্য, কি হল রে? অমূল্য লজ্জায় সাড়া দিল না। বিন্দু হাসিয়া বলিল, ও যে করে আমাকে তুলেছে, ঘরে দরে আগুন ধরে গেলেও মানুষ অমন করে তোলে না। অমূল্য নিস্তব্ধ হইয়া আছে দেখিয়া তাহার দয়া হইল। সে বলিল, আচ্ছা যা, কিন্তু কারোর সঙ্গে ঝগড়াঝাটি করিস নে। তারপর ভৈরবকে ডাকিয়া আলো দিয়া পাঠাইয়া দিল। পরদিন বেলা 10টার সময় যাত্রা শুনিয়া হৃষ্টচিত্তে অমূল্য ঘরে ফিরিয়া আসিয়া কাকাকে দেখেই বলিল, কই গেলেন না আপনি? বিন্দু জিজ্ঞাসা করিল, কেমন দেখলি রে? বেশ যাত্রা ছোটমা। কাকা, আজ সন্ধ্যার সময় আবার চমৎকার খেমটার নাচ হবে। কলকাতা থেকে 2জন এসেছে, নরেন্দা তাদের দেখেছে,
ঠিক ছোটমার মতো, খুব ভালো দেখতে, তারা নাচবে, বাবাকেও বলেছি। বেশ করেছ, বলিয়া মাধব হো হো করিয়া হাসিয়া উঠিলেন। রাগে বিন্দুর সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল। তোমার গুণধর ভাগ্নের কথা শোনো। অমূল্যকে কহিল, তুই একবারও আর ওখানে যাবি না, হারামজাদা বজ্জাত। কে বললে আমার মতো, নরেন? অমূল্য ভয়ে ভয়ে বলিল, হ্যাঁ, সে দেখেছে যে। আচ্ছা, আসুক সে। মাধব হাসি দমন করিয়া বলিলেন, পাগল তুমি, দাদা শুনেছেন, আর গোলমাল করো না। কাজেই বিন্দু কথাটা নিজের মধ্যে পরিপাক করিয়া রাগে পুড়িতে লাগিল। সন্ধ্যের প্রাক্কালে অমূল্য আসে অন্নপূর্ণাকে ধরিয়া বসিল। দিদি, পূজাবাড়িতে নাচ দেখতে যাব, দেখে এক্ষুনি ফিরে আসব। অন্নপূর্ণা কাজে ব্যস্ত ছিলেন, বলিলেন, তোর মাকে জিজ্ঞেস করগে। অমূল্য জিদ করিতে লাগিল, না দিদি, এক্ষুনি ফিরে আসব, তুমি বলো যাই। অন্নপূর্ণা বলিলেন, না রে না, সে রাগী মানুষ, তাকে বলে যা। অমূল্য কাঁদিতে লাগিল, কাপড় ধরিয়া টানাটাগি করিতে লাগিল। তুমি ছোট মাকে বলো না, আমি নরেন্দার সঙ্গে যাই, এক্ষুনি ফিরে আসব। অন্নপূর্ণা বলিলেন, নরেনের সঙ্গে যদি যাস তো। অমূল্য কথাটা শেষ করিবারও সময় দিল না, এক দৌড়ে বাহির হইয়া গেল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণার কানে গেল, বিন্দু খোঁজ করিতেছে। তিনি চুপ করিয়া রহিলেন। খোঁজাখুঁজি ক্রমেই বাড়িতে লাগিল। তখন তিনি বাহিরে আসিয়া বলিলেন, কি নাচ হবে, নরেনের সঙ্গে তাই দেখতে গেছে, এক্ষুনি ফিরে আসবে, তোর কোনো ভয় নেই। বিন্দু কাছে আসিয়া জিজ্ঞাসা করিল, কে যেতে বলেছে, তুমি? অমূল্য যে সম্মতি নোয়া লইয়াই গিয়াছে, এ কথা অন্নপূর্ণা ভয়ে স্বীকার করিতে পারিলেন না। বলিলেন, এক্ষুনি আসবে। বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। খানিক পরে অমূল্য বাড়ি ঢুকিয়া যাই শুনিল ছোট মা ডাকিতেছে, সে গিয়া তাহার পিতার শয্যার একধারে শইয়া পড়িল। প্রদীপের আলোকে বসিয়া চোখে চশমা আটিয়া যাদব ভাগবত পড়িতেছিলেন। মুখ তুলিয়া বলিলেন, কিরে অমূল্য? অমূল্য সাড়া দিল না। কদম আসিয়া বলিল, ছোট মা ডাকছেন, এসো। অমূল্য তাহার পিতার কাছে সরিয়া আসিয়া বলিল, বাবা, তুমি দিয়ে আসো, চলো না। যাদব বিস্মিত হইয়া বলিলেন, আমি দিয়ে আসব? কি হয়েছে কদম? কদম বুঝাইয়া বলিল। যাদব বুঝিলেন, এই লইয়া একটা কলহ অসম্ভাব্য। একজন নিষেধ করিয়াছে, একজন হুকুম দিয়াছে। তাই অমূল্যকে সঙ্গে করিয়া ছোট বধূর ঘরের বাহিরে দাঁড়াইয়া ডাকিয়া বলিলেন, এইবারটি মাপ করো মা, ও বলছে আর করবে না। সেই রাত্রে দুই যায় আহারে বসিলে বিন্দু বলিল, আমি তোমার উপর রাগ করছি না দিদি, কিন্তু এখানে আমার আর থাকা চলবে না। অমূল্য তাহলে একেবারে বিগড়ে যাবে। আমি যদি মানা না করতুম তাহলেও একটা কথা ছিল, কিন্তু নিষেধ করা সত্ত্বেও এত বড় সাহস ওর হলো কি করে, তখন থেকে আমি শুধু এই কথাই ভাবছি। তার উপর বজ্জাতি বুদ্ধি দেখো, আমার কাছে যায়নি, এসেছে তোমার কাছে। বাড়ি ফিরে যাই শুনেছি আমি ডাকছি, অমনি গিয়ে বট্ঠাকরকে সঙ্গে করে এনেছে। না দিদি, এদিন এসব ছিল না। আমি বরং কলকাতায় বাসা ভাড়া করে থাকব, সেও ভালো। কিন্তু এক ছেলে বয়ে যাবে, তাকে নিয়ে সারা জীবন আমি চোখের জলে ভাসতে পারব না। অন্নপূর্ণা উদ্বিগ্ন হইয়া বলিলেন, তোরা চলে গেলে আমিও বা কি করে একলা থাকি বল? বিন্নু ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, সে তুমি জানো, আমি যা করব তোমাকে বলে দিলুম। বড় মন্দ ছেলে ওই নরেন। কেন, কি করল নরেন? আর মনে করো, ওরা যদি দুটি ভাই হতো তাহলে কি করতিস? বিন্দু বলিল, আজ তাহলে চাকর দিয়ে হাত পা বেঁধে জল বিছুটি দিয়ে বাড়ি থেকে দূর করে দিতুম। তাছাড়া যদি নিয়ে কাজ হয় না দিদি, ওদের তুমি ছাড়ো। অন্নপূর্ণা মনে মনে বিরক্ত হইলেন, বলিলেন, ছাড়া না ছাড়া কি আমার হাতে ছোট বউ? যে ওদের এনেছে তাকে বলগে, আমাকে মিথ্যে গঞ্জনা দিসনে। এসব কথা বটঠাকুরকে বলবো কি করে? যেমন করে সব কথা বলিস তেমনি করে বলগে। বিন্দু ভাতের থালাটা ঠেলিয়া দিয়া বলিল, ন্যাকা বুঝিও না দিদি, আমারও ২৭-২৮ বছর বয়স হতে চলল। এ বাড়ির দাসী চাকুর নিয়ে কথা নয়, কথা আত্মীয় স্বজন নিয়ে। তুমি বেঁচে থাকতে এসব কথায় কথা বলতে গেলে বটঠাকুর রাগ করবেন না? অন্নপূর্ণা বলিলেন, রাগ নিশ্চয়ই করবেন, কিন্তু আমি বললে আমার আর মুখ দেখবেন না। হাজার হই আমরা পর, ওরা ভাই বোন, সেটা দেখিস না কেন? তাছাড়া আমি বুড়ো মাগি, এই তুচ্ছ কথা নিয়ে নেচে বেড়ালে লোকে পাগল বলবে না? বিন্দু ভাতের থালাটা হাত দিয়া আরও খানিকটা ঠেলিয়া দিয়া গুম হইয়া বসিয়া রহিল। অন্নপূর্ণা বুঝিলেন সে কেবল ভাসুরের ভয়ে চুপ করিয়া গেল।
বলিলেন, হাত তুলে বসে রইলি, ভাতের থালাটা কি অপরাধ করল? বিন্দু হঠাৎ নিঃশ্বাস ফেলিয়া বলিল, আমার খাওয়া হয়ে গেছে। অন্নপূর্ণা তাহা ভাব দেখিয়া আর জিদ করিতে সাহস করিলেন না। শুইতে গিয়া বিন্দু বিছানায় অমূল্যকে দেখিতে না পাইয়া ফিরিয়া আসিয়া বলিল, সে গেল কোথায়? অন্নপূর্ণা বলিলেন, আজ দেখছি আমার বিছানায় শুয়ে ঘুমোচ্ছে, যাই তুলে দিই গে। না না থাক, বলিয়া বিন্দু মুখ অন্ধকার করিয়া চলিয়া গেল। অর্ধেক রাত্রে বিন্দুর সতর্ক নিদ্রা অন্নপূর্ণার ডাকে ভাঙিয়া গেল। কি দিদি? অন্নপূর্ণা বাহির হইতে বলিলেন, দৌড় খুলে তোর ছেলে নে, এত বজ্জাতি আমার বাবা এলেও সইতে পারবে না। বিন্দু দৌড় খুলিয়া দিতেই তিনি অমূল্যকে সঙ্গে করিয়া ঘরে ঢুকিয়াই বলিলেন, ঢের হারামজাদা ছেলে দেখেছি ছোট বউ, এমনটি দেখিনি। রাত্রির 2টা বাজে, একবার চোখে পাতায় করতে দিলে না। এই বলে খিদে পেয়েছে, এই বলে মশা কামড়াচ্ছে, এই বলে জল খাবো, এই বলে বাতাস করো। না ছোট বউ, আমি সমস্ত দিন খাটি খুঁটি, রাত্রিতে একটু ঘুমোতে না পেলে তো বাঁচি নে। বিন্দু হাসিয়া হাত বাড়াইতেই অমূল্য তাহার ক্রোণের ভেতর গিয়ে ঢুকিল এবং বুকের উপর মুখ রাখিয়া 1 মিনিটের মধ্যে ঘুমাইয়া পড়িল। মাধব ওদিকে বিছানা হইতে পরিহাস করিয়া কহিলেন, শখ মিটল বৌঠান? অন্নপূর্ণা বলিলেন, আমি শখ করিনি ভাই, উনি নিজে মারের ভয়ে ওখানে গিয়ে ঢুকেছিলেন, তবে আমারও শিক্ষা হলো বটে। আর কি ঘেন্নার কথা ঠাকুরপো আমাকে বলে কি না তোমার কাছে শুতে লজ্জা করে। 3 জনেই হাসিয়া উঠিল। অন্নপূর্ণা বলিলেন, আর না, যাই একটু ঘুমুইতে, বলিয়া চলিয়া গেলেন। 10 দিনেক পরে বিন্দুর বাপ মা তীর্থযাত্রার সংকল্প করিয়া মেয়েকে একবার দেখিবার জন্য পালকি পাঠিয়া দিয়াছিলেন। বিন্দু বড় জায়ের অনুমতি নিয়ে 2-3 দিনের জন্য অমূল্যকে লুকাইয়া বাপের বাড়ি যাইবার জন্য উদ্যোগ করিতেছিল। এমন সময় বই বগলে করিয়া স্কুলের জন্য প্রস্তুত হইয়া উপস্থিত হইল অমূল্য। অনতিপূর্বে সে বাহিরে পথের ধারে একটা পালকি দেখিয়া আসিয়াছিল। এখন হঠাৎ পায়ের দিকে নজর পড়িতেই সে থমকিয়ে দাঁড়িয়া পড়িয়া বলিল, পায়ে আলতা পড়েছ কেন ছোটমা? অন্নপূর্ণা উপস্থিত ছিলেন, হাসিয়া ফেলিলেন। বিন্দু বলিল, আজ পড়তে হয়? অমূল্য বারবার আপাদমস্তক নিরীক্ষণ করিয়া বলিল, গায়ে এত গয়না কেন? অন্নপূর্ণা মুখে আঁচল দিয়া বাহির হইয়া গেলেন। বিন্দু হাসি চাপিয়া বলিল, কবে তোর বউ এসে পড়বে বলে আমাদের কাউকে কিছু পড়তে নেই রে, যা স্কুলে যা। অমূল্য সে কথা কানে না তুলিয়া বলিল, দিদিও তো হাসছে কেন? আমি তো আর স্কুলে যাব না, তুমি কোথায় যাবে? বিন্দু বলিল, তাই যদি যাই তোর হুকুম নিতে হবে নাকি? আমিও যাব, বলিয়া সে বই লইয়া বাহিরে চলিয়া গেল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, ও যে অত সহজে স্কুলে যাবে মনে করিনি, কিন্তু কি শেয়ানা দেখেছিস? বলে আলতা পড়েছ কেন, গায়ে এত গয়না কেন? কিন্তু আমি বলি, নিয়ে যা, নইলে ফিরে এসে তোকে দেখতে না পেলে ভারী হাঙ্গামা করবে। বিন্দু বলিল, তুমি কি মনে করেছ দিদি সে স্কুলে গেছে? কক্ষনো না, কোথায় লুকিয়ে আছে দেখো, ঠিক সময় হাজির হবে। ঠিক তাহাই হইল, সে লুকাইয়াছিল। বিন্দু অন্নপূর্ণার পায়ের ধুলি লইয়া পালকিতে উঠিবার সময় কোথা হইতে বাহির হইয়া তাহার আঁচল ধরিয়া দাঁড়াইল। 2 জায়েই হাসিয়া উঠিলেন। অন্নপূর্ণা বলিলেন, যাবার সময় আর মারধর করিস নে, নিয়ে যা। বিন্দু বলিল, তা যেন গেলুম দিদি, কিন্তু কোথাও যে আমার 1 পা নড়বার জো নাই, এ তো বড় বিপদের কথা। অন্নপূর্ণা বলিলেন, যেমন করেছিস তেমনই হবে তো। অমূল্য, থাক না তুই 2 দিন আমার কাছে। অমূল্য মাথা নাড়িয়া বলিল, না না, তোমার কাছে থাকতে পারব না, বলিয়া আগেই সে পালকিতে গিয়া বসিল। বিন্দু বাপের বাড়ি হইতে ফিরিয়া আসিবার দিন 10 পরে একদিন মধ্যাহ্নে অন্নপূর্ণা তাহার ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, ছোট বউ? ছোট বউ এক রাশ ময়লা কাপড়জামার সম্মুখে স্তব্ধ হইয়া বসিয়াছিল। অন্নপূর্ণা বলিলেন, ধোপা এসেছে? ছোট বউ কথা কহিল না। অন্নপূর্ণা এইবার তাহার মুখের ভাব লক্ষ্য করিয়া ভয় পাইলেন। উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে রে? বিন্দু আঙুল দিয়া ছোট ছোট 2 টুকরো পোড়া সিগারেট দেখাইয়া দিয়া বলিল, অমূল্যর জামার পকেট থেকে বেরুল। অন্নপূর্ণা নির্বাক হইয়া দাঁড়াইয়া রহিলেন। বিন্দু সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, তোমার 2টি পায়ে পড়ি দিদি,
ওদের বিদে করো, না হয় আমাদের কোথায় পাঠিয়ে দাও। অন্নপূর্ণা জবাব দিতে পারিলেন না। আরও কিছুক্ষণ নিঃশব্দে দাঁড়াইয়া থাকিয়া চলিয়া গেলেন। অপরাহ্নে অমূল্য স্কুল হইতে ফিরিয়া খাবার খাইয়া খেলা করিতে গেল। বিন্দু একটিও কথা বলিল না। ভৈরব চাকর নালিশ করিতে আসিল নরেনবাবু বিনা দোষে তাহাকে চপেটা ঘাত করিয়াছে। বিন্দু বিরক্ত হইয়া বলিল, দিদিকে বলগে। আদালত হইতে ফিরিয়া আসিয়া মাধব কাপড় ছাড়িতে ছাড়িতে কি একটা ক্ষুদ্র পরিহাস করিতে গিয়া ধমক খাইয়া চুপ করিল। অদৃশ্যে যে কত বড় ঝড় ঘনাইয়া উঠিতেছে, বাড়ির মধ্যে তাহা কেবল অন্নপূর্ণাই টের পাইলেন। উৎকণ্ঠায় সমস্ত সন্ধ্যাটা ছটকট করিয়া একসময় নির্জনে পাইয়া তিনি ছোট বউয়ের হাতখানি ধরিয়া ফেলিয়া মিনতিস্বরে বলিলেন, হাজার হোক, সে তোরই ছিলে, এইবারটি মাফ কর, বরং আড়ালে ডেকে ধমক দে। বিন্দু বলিল, আমার ছেলে নয়, সে কথা আমিও জানি, তুমিও জানো। মিছিমিছি কতকগুলো কথা বাড়িয়ে দরকার কি দিদি? অন্নপূর্ণা বলিলেন, আমি নয়, তুই তার মা, আমি তো তোকেই তো দিয়েছি। যখন ছোট ছিল খাইয়েছি পড়িয়েছি, এখন বড় হয়েছে, তোমাদের ছেলে তোমরা নাও, আমাকে রেহাই দাও, বলিয়া বিন্দু চলিয়া গেল। রাত্রে কাঁদ কাঁদ মুখে অমূল্য অন্নপূর্ণার কাছে শুইতে আসিল। অন্নপূর্ণা ব্যাপার বুঝিয়া বিরক্ত হইয়া বলিলেন, এখানে কেন? যা এখান থেকে, যা বলছি যা। অমূল্য ফিরিয়া দেখিল তাহার পিতা ঘুমাইতেছেন। সে কোনো কথাটি না বলিয়া আস্তে আস্তে চলিয়া গেল। সকালবেলা কদম রান্নাঘরে এঁটো বাসন তুলিতে আসিয়া দেখিল বারান্দার এক কোণে কতকগুলো কাঠঘুটের ওপর অমূল্য পড়িয়া ঘুমাইতেছে। সে ছুটিয়া গিয়া বিন্দুকে তুলিয়া আনিল। অন্নপূর্ণাও ঘুম ভাঙিয়া বাহিরে আসিয়াছিলেন, কাছে আসিয়া দাঁড়াইলেন। বিন্দু তীক্ষ্ণভাবে বলিল, রাত্রে বড়গিন্নি বুঝি তাড়িয়ে দিয়েছিলে? ও থাকলে ঘুমের ব্যাঘাত হয় না। ছেলের অবস্থা দেখিয়া ক্ষোভে দুঃখে তাহার নিজের চোখেও জল আসিতেছিল, কিন্তু বিন্দুর নিষ্ঠুর তিরস্কারে জ্বলিয়া উঠিয়া বলিলেন, নিজের দোষ তুই পরের ঘাড়ে তুলে দিতে পারলেই বাঁচিস। বিন্দু ছেলেকে তুলিতে গিয়া দেখিল তাহার গা গরম, জ্বর হয়েছে। কহিল, সারা রাত কার্তিকের হিমে জ্বর হবেই তো, এখন ভালো হলে বাঁচি। অন্নপূর্ণা ব্যগ্র হইয়া ঝুঁকিয়া পুড়িয়া বলিলেন, জ্বর হয়েছে, কই দেখি। বিন্দু সজোরে তাহার হাত ঠেলিয়া দিয়া বলিল, থাক, আর দেখে কাজ নেই, বলিয়া ঘুমন্ত ছেলেকে স্বচ্ছন্দে কোলে তুলিয়া লইয়া অন্নপূর্ণার প্রতি একবার বিষ দৃষ্টি নিক্ষেপ করিয়া নিজের ঘরে চলিয়া গেল। ৫-৬ দিনেই অমূল্য আরোগ্য হইয়া উঠিল বটে, কিন্তু বড় জায়ের অপরাধটা বিন্দু মার্জনা করিল না। সেই দিন হইতে সে ভালো করিয়া কথা পর্যন্ত বলিত না। অন্নপূর্ণা মনে মনে সমস্তই বুঝিলেন, অথচ তিনিও মৌন হইয়া রহিলেন। সকলের সম্মুখে সমস্ত অপরাধ বিন্দু যে তাঁহারই ওপর তুলিয়া দিয়েছে, এই অন্যায় তিনিও ভুলিতে পারিলেন না। এইটি একদিন কি একটা কথার পর তিনি এলোকেশীর কাছে বলিয়া ফেলিলেন, ওর জ্বর তো ছোট বউয়ের জন্যেই, ও যে মরেনি এই ওর ভাগ্যি। কথাটা এলোকেশী বিন্দুর গোচর করিতে লেশমাত্র বিলম্ব করিলেন না। বিন্দু মন দিয়া শুনিল, কিন্তু কথা কহিল না। সে যে শুনিয়াছে তাহাও এলোকেশী ভিন্ন আর কেহ জানিল না। বিন্দু বড় জায়ের সহিত একেবারে কথাবার্তা বন্ধ করিয়া দিল। কয়েকদিন হইতে নূতন বাটিতে জিনিসপত্র সরানো হইতেছিল। কাল সকালেই উঠিয়া যাইতে হইবে। যাদব ছেলেদের নিয়া সে বাড়িতে ছিলেন। মাধব মোকদ্দমা উপলক্ষে অন্যত্র গিয়াছিলেন, তিনিও ছিলেন না। ইতিমধ্যে এ বাড়িতে এক বিষম কাণ্ড ঘটিল। সন্ধ্যার সময় মাস্টার পড়াইতে আসিয়াছিল, কি মনে করিয়া বিন্দু তাহাকে ডাকাইয়া পাঠাইল। বলিল, কাল থেকে ওই বাড়িতে গিয়ে পড়াবেন। মাস্টার জ্যাগে বলিয়া চলিয়া যাইতেছিল। বিন্দু প্রশ্ন করিল, আপনার ছাত্রটি আজকাল পড়ে কেমন? মাস্টার বলিল, লেখাপড়ায় সে বরাবরই ভালো, প্রতিবারেই তো প্রথম হয়। বিন্দু কহিল, তা হয়, কিন্তু আজকাল চুরুট খেতে শিখেছে যে। মাস্টার বিস্মিত হইয়া বলিল, চুরুট খেতে শিখেছে? পরক্ষণে নিজেই বলিল,
আশ্চর্য নয়, ছেলেরা সমস্তই দেখাদেখি শেখে। কার দেখে শিখেছে? মাস্টার চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, ওর বাবাকে ও কথা জানাবেন। মাস্টার মাথা নাড়িয়া বলিল, এই দেখুন না, আজ ৫-৭ দিনের কথা। স্কুলের পথে এক উড়ে মালির বাগানে ঢুকে তার অসময়ের আম পেড়ে গাছ ভেঙে তাকে মারধর করে এক কাণ্ড করেছে। বিন্দুর ঊর্ধ্ব নিঃশ্বাসে বলিল, তারপর? উড়ে হেডমাস্টারকে বলে দেয়, তিনি ১০ টাকা জরিমানা করিয়া তাকে তা দিয়ে শান্ত করেছেন। বিন্দু বিশ্বাস করিতে পারিল না, বলিল, আমার অমূল্য ছিল, সে টাকা পাবে কোথায়? মাস্টার কহিল, তা জানি না, কিন্তু সেও ছিল, এ বাড়ির নরেনবাবুও ছিল, আরও ৩-৪ জন স্কুলের বদমাস ছেলে ছিল। এই কথা আমি হেডমাস্টার মশাইয়ের কাছে শুনেছি। বিন্দু বলিল, টাকাও আদায় হয়ে গেছে? আজ্ঞে হ্যাঁ, তাও শুনেছি। আচ্ছা, আপনি যান, বলিয়া বিন্দু সেইখানেই বসিয়া রহিল। তার মুখ দিয়া শুধু অস্ফুটে বাহির হইল, আমাকে না জানিয়ে টাকা দিলে? এত সাহসে বাড়িতে কার? একে তাহার মন খারাপ, তাহাতে দিদির সহিত কথাবার্তা বন্ধ, তার ওপর এই সংবাদ বিন্দুকে হিতাহিত জ্ঞান শূন্য করিয়া তুলিল। সে উঠিয়া গিয়া রান্নাঘরে ঢুকিল। অন্নপূর্ণা রাত্রির জন্য তরকারি কুটিতেছিলেন। মুখ তুলিয়া ছোট বউয়ের মেঘাচ্ছন্ন মুখের দিকে চাহিয়া দেখিলেন। বিন্দু কহিল, দিদি, এর মধ্যে অমূল্যকে টাকা দিয়েছ? অন্নপূর্ণা ঠিক এই আশঙ্কাই করিতেছিলেন। ভয়ে তাহার গলা কাঠ হইয়া গেল। মৃদুস্বরে বলিলেন, কে বললে? বিন্দু বলিল, সেটা দরকারি কথা নয়। দরকারি কথা, সে বা কি বলে নিলে, আর তুমিও বা কি বলে দিলে? অন্নপূর্ণা নিস্তব্ধ হইয়া রহিলেন। বিন্দু বলিল, তুমি চাও না যে আমি তাকে শাসন করি, সেই জন্যই আমাকে লুকিয়েছ। অমূল্য আর যাই করুক, মিথ্যে কথা গুরুজনের কাছে বলবে না, তুমি জেনে শুনে দিয়েছ, সত্যি কি না? অন্নপূর্ণা আস্তে আস্তে বলিলেন, সত্যি, কিন্তু এইবারটি তাকে মাপ করো বোন, আমি মাপ চাইছি। বিন্দুর বুকের ভিতর পুড়িয়া যাইতেছিল, বলিল, একটি বার, আজ থেকে চিরকালের জন্যই মাপ করলুম, আর বলবো না, আর কথা কব না। সে যে এমনি করে চোখের সামনে একটু একটু করে উচ্ছন্ন যাবে, তা সইতে পারব না, তার চেয়ে একেবারে যাক। কিন্তু তোমার কি আস্পর্ধা? শেষ কথাটা অন্নপূর্ণাকে তীক্ষ্ণভাবে বিধিল, তথাপি তিনি নিরুত্তরে বসিয়া রহিলেন। কিন্তু বিন্দু যত বকিতেছিল, তাহার ক্রোধ উত্তরোত্তর বাড়িতেছিল। সে পুনরায় চেঁচাইয়া বলিল, সব কথাই তুমি ন্যাকাশে যে বলো, এইবারটি মাপ করো, কিন্তু দোষ তার তত নয় যত তোমার। আমি তোমাকে মাপ করব না। বাড়ির দাসী চাকরেরাও আড়ালে দাঁড়াইয়া শুনিতেছিল। অন্নপূর্ণার আর সহ্য হইল না। তিনি বলিলেন, কি করবি, ফাঁসি দিবি? বগ্নিতে আহুতি পড়িল। বিন্দু বারুদের মতো জ্বলিয়া উঠিয়া বলিল, সেই তোমার উপযুক্ত শাস্তি। নিজের ছেলেকে 2 টাকা দিয়েছি, এই তো অপরাধ? কি কথায় কি কথা আসিয়া পড়িল। বিন্দু আসল কথা ভুলিয়া বলিয়া বসিল, তাই বা দেবে কেন? নষ্ট করবার টাকা আসে কোথা থেকে? অন্নপূর্ণা বলিলেন, টাকা তুই নষ্ট করিস নে। আমি করি আমার টাকা, তুমি নষ্ট করো কার টাকা শুনি? অন্নপূর্ণা এবার ভয়ঙ্কর ক্রুদ্ধ হইয়া উঠিলেন। তিনি নিঃস্ব ঘরের মেয়ে ছিলেন, মনে করিলেন বিন্দু সেই ইঙ্গিতই করিয়াছে। দাঁড়াইয়া উঠিয়া বলিলেন, তুই না হয় মস্ত বড় লোকের মেয়ে, কিন্তু তাই বলে আর কেউ যে 2 টাকাও দিতে পারে না, সে অহংকার করিস নে। বিন্দু বলিল, সে অহংকার আমি করি নে, কিন্তু তুমিও ভেবে দেখো, একটা পয়সাও দিতে গেলে তুমি কার পয়সা দাও? অন্নপূর্ণা চেঁচাইয়া উঠিলেন, কার পয়সা দিই? তুই যা মুখে আছে তাই বলিস, যা, দূর হয়ে যা সামনে থেকে। বিন্দু বলিল, দূর আমি রাত ভোয়ালেই হব, কিন্তু কার পয়সা খরচ করো সেটা দেখতে পাও না, কার রোজগারে খাচ্ছ পড়ছ সেটা জানো না? হঠাৎ কথাটা বলিয়া ফেলিয়া বিন্দু স্তব্ধ হইয়া থামিল। অন্নপূর্ণার মুখ সাদা হইয়া গিয়াছিল। তিনি ক্ষণকাল নির্নিমেষ চোখে ছোট বউয়ের মুখের প্রতি চাহিয়া বলিলেন, তোমার স্বামীর রোজগারে খাচ্ছি পড়ছি, আমি তোমার দাসীবাদী, উনি তোমার চাকর বাকর, এই না তোর মনের কথা? তা এতদিন বলিসনি কেন? তাহার ওষ্ঠ আধার বারম্বার কাঁপিয়া উঠিল। তিনি দাঁত দিয়া অধর চাপিয়া ধরিয়া এক মুহূর্ত স্থির থেকে বলিলেন, কোথায় ছিলি ছোট বউ, যখন ছোট ভাইকে পড়াবার জন্যে ও 2 খানি কাপড় একসঙ্গে কিনে পড়েনি? কোথায় ছিলি তুই, যখন ঘর ভুড়ে গেলে গাছতলায় একবেলা রেঁধে খেয়ে এই পৈতৃক ভিটেটুকু খাড়া করেছিল? বলিতে বলিতেই তাহার 2 চোখ দিয়া দরদর করিয়া জল ঝরিয়া পড়িল। আঁচল দিয়া মুচিয়া ফেলিয়া বলিলেন, ও যদি জানত তোদের মনের কথা, কখনো এমন আফিম খেয়ে চোখ বুজে হুকোর নল মুখে দিয়ে আরামে দিন কাটাতে পারত না। সে লোকও নয়, ওকে জানে তোর স্বামী, ওকে জানে স্বর্গের দেবতারা। আজ আমার ছুতো করে তুই ওকে অপমান করলি। স্বামী অভিমানে অন্নপূর্ণার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। বলিলেন,
ভালোই হলো, জানিয়ে দিলি। সতী আত্মহত্যা করেছিল, আমিও দিব্যি করছি। বরং পরের বাড়ি রেঁধে খাবো, তবুও তোদের ভাত আর খাবো না। তুই কি করলি? ওকে অপমান করলি। ঠিক এই সময়ে যাদব প্রাঙ্গণে আসিয়া দাগাইয়া ডাকিলেন, বড় বউ। স্বামীর কণ্ঠস্বরে তাহার অভিমান ঝটিকাক্ষুব্ধ সাগরের মতো উত্তাল হইয়া উঠিল। ছুটিয়া বাহিরে আসিয়া বলিলেন, ছি ছি, যে লোক নিজের মাগ ছেলেকে খেতে দিতে পারে না, তার গলায় দেবার দড়ি জোটে না কেন? যাদব হতবুদ্ধি হইয়া গিয়ে বলিলেন, কি হল গো? কি হল? কিচ্ছু না। ছোট বউ আজ স্পষ্ট করে বলে দিলে আমি তার দাসী, তুমি তার চাকর। ঘরের ভিতর বিন্দু জিভ কাটিয়া কানে আঙুল দিল। অন্নপূর্ণা কাঁদিতে কাঁদিতে বলিলেন, আমার একটা পয়সা কাউকে হাত তুলে যেবার অধিকার নেই। তুমি বেঁচে থাকতেও আজ আমাকে একথা শুনতে হলো। আজ তোমার সামনে দাঁড়িয়ে এই শপথ করছি, ওদের ভাত খাবার আগে যেন আমাকে ব্যাটার মাথা খেতে হয়। বিন্দুর অবরুদ্ধ কর্ণরন্ধ্রে একথা অস্পষ্ট হইয়া প্রবেশ করিল। সে অস্ফুটে কি করলে দিদি বলিয়া সেইখানেই ঘাড় গুজিয়া আজ ১২ বর্ষ পরে অকস্মাৎ মূর্ছিত হইয়া পড়িল। নতুন বাড়িতে যাদব, অন্নপূর্ণা ও অমূল্য ব্যতীত আর সকলেই আসিয়াছিল। বাহির হইতে বিন্দুর পিসি, পিসির মেয়ে, নাতি নাতনি, বাপের বাড়ি হইতে তাহার বাপ মা, তাহাদের দাসদাসী প্রভৃতিতে সমস্ত গৃহ পরিপূর্ণ হইয়া গিয়াছিল। এখানে আসিবার দিনটাতেই শুধু বিন্দুকে কিছু বিমনা দেখাইয়াছিল, কিন্তু পরদিন হইতেই সে ভাব কাটিয়া গেল। রাগ পড়িলেই অন্নপূর্ণা আসিবেন, এতে বিন্দুর লেশমাত্র সংশয় ছিল না। এখানে পূজা দিয়া লোকজন খাওয়াইতে হইবে, সে তারই উদ্যোগ আয়োজনে ব্যস্ত হইয়া পড়িল। বিন্দুর বাপ জিজ্ঞাসা করিলেন, মা, তোর ছেলেকে দেখছি নে যে? বিন্দু সংক্ষেপে কহিল, ও বাড়িতে আছে। মা প্রশ্ন করিলেন, তোর যা বুঝি আসতে পারলেন না? বিন্দু কহিল, না। তিনি নিজেই তখন বলিলেন, সবাই এলে ও বাড়িতে বা থাকে কে? পৈতৃক ভিটে বন্ধ করেও তো রাখা চলে না। বিন্দু চুপ করিয়া কাজে চলে গেল। যাদব কদিন প্রত্যহ সন্ধ্যার সময় একবার করিয়া বাহিরে আসিয়া বসিতেন, কথাবার্তা বলিয়া সংবাদ লইয়া ফিরিয়া যাইতেন, কিন্তু ভিতরে ঢুকিতেন না। গৃহপূজার পূর্বের রাত্রে তিনি ভিতরে ঢুকিয়া অ্যালোকেশিকে ডেকে তত্ত্ব লইতেছিলেন। বিন্দু জানিতে পারিয়া আড়ালে দাঁড়াইয়া শুনিতে লাগিল। পিতার অধিক এই ভাসুরের কাছে ছেলেবেলা হইতে সেদিন পর্যন্ত সে কত আদর পাইয়াছে, কত স্নেহের ডাক শুনিয়াছে। যাদব মা বলিয়া ডাকিতেন, কোনোদিন বৌমা পর্যন্ত বলেন নাই। এই ভাসুরের কাছে জায়ের সহিত কলহ করিয়া কত নালিশ করিয়াছে, কোনোটি তাহার কোনোদিন উপেক্ষিত হয় নাই। আজ তাহার কাছে অপরিসীম লজ্জায় বিন্দুর কণ্ঠরোধ হইয়া গেছে। যাদব জ্বলিয়া গেলেন। সে নিভৃতে ঘরের মধ্যে মুখে আঁচল গুজিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। চারিদিকের লোক, পাছে কেহ শুনিতে পায়। পরদিন সকালনালা বিন্দু স্বামীকে ডাকাইয়া আনিয়া বলিল, বেলা হচ্ছে, পুরুত বসে আছেন, বটঠাকুর এখনো তো এলেন না। মাধব বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, তিনি কেন? বিন্দু ততোধিক বিস্মিত হইয়া বলিল, তিনি কেন? তিনি ছাড়া এসব করবে কে? মাধব বলিল, হয় আমি, নয় ভগ্নিপতি প্রিয়বাবু করবেন। দাদা আসতে পারবেন না। বিন্দু ক্রুদ্ধ হইয়া বলিল, আসতে পারবেন না বললেই হল? তিনি থাকতে কি কারো অধিকার আছে? না না, সে হবে না, তিনি ছাড়া আমি কাউকে কিছু করতে দেব না। মাধব বলিল, তবে বন্ধ থাক, তিনি বাড়ি নেই, কাজে গেছেন। এ সমস্ত বড় গিন্নির মতলব, তাহলে সেও আসবে না দেখছি, বলিয়া বিন্দু কাঁদ কাঁদ হইয়া চলিয়া গেল। তাহার কাছে পূজা অর্চনা, উৎসব আয়োজন, খাওয়ান দাওয়ান সমস্তই এক মুহূর্তে একেবারে মিথ্যা হইয়া গেল। ৩ দিন ধরিয়া অনুক্ষণ সেই এই চিন্তাই করিয়াছে, আজ বটঠাকুর আসিবেন, দিদি আসিবেন, অমূল্য আসিবে। আজিকার সমস্ত দিনব্যাপী কাজকর্মের ওপর সে যে মনে মনে তাহার কতখানি নির্ভর করিয়া নিশ্চিন্ত হইয়া বসিয়াছিল, সে কথা সে ছাড়ার কেহই জানিত না। স্বামীর একটা কথায় সে সমস্ত মরীচিকা মতো অন্তর্ধান হইয়া যাইবা মাত্রই উৎসবের বিরাট পণ্ডশ্রম পাষাণের মতো তাহার বুকের ওপর চাপিয়া বসিল। অ্যালোকেশী আসিয়া বলিলেন, ভাড়ারের চাবিটা একবার দাও ছোটবউ, ময়রা সন্দেশ নিয়ে এসছে। বিন্দু ক্লান্তভাবে বলিল, ওইখানে কোথাও এখন রাখো ঠাকুরজি, পরে হবে। কোথায় রাখব বউ, কাকেটাকে মুখ দেবে যে? তবে ফেলে দাওগে, বলিয়া বিন্দু অন্যত্র চলে গেল। পিসিমা আসিয়া বলিলেন, হ্যাঁ বিন্দু, এবেলা কতখানি ময়দা মাখবে, একবার যদি দেখিয়ে দিতিস। বিন্দু মুখ ভার করিয়া বলিল, কতখানি মাখবে তার আমি কি জানি, তোমরা গিন্নি বান্নি, তোমরা জানো না? শোন কথা, কত লোক তোদের এবেলা খাবে আমি তার কি জানি। বিন্দু রাগিয়া বলিল, তবে বলগে ওকে, সে ছিল দিদি।
অমূল্যধনের পৈত্যের সময় 3 দিন ধরে শহরের সমস্ত লোক খেলে, তা একবার বলেনি, ছোট বউ, ওটা করগে, সেটা দেখগে, তার একটা হাড়ের যা যোগ্যতা এ বাড়ির সমস্ত লোকের তা নেই, বলিয়া আরেকটা ঘরে চড়িয়া গেল। কদম আসিয়া জিজ্ঞাসা করিল, দিদি, জামাইবাবু বলছেন পুজোর কাপড় চোপড়গুলো? তাহার কথা শেষ হইবার পূর্বেই বিন্দু চেঁচাইয়া উঠিল, খেয়ে ফেল আমাকে, তোরা খেয়ে ফেল, যা দূর হ সামনে থেকে। কদম শস্য ব্যস্তে পলায়ন করিল। খানিক পরে মাধব আসিয়া কয়েকবার ডাকাডাকি করিয়া বলিল, ওগো, শুনতে পাচ্ছ? বিন্দু কাছে সরিয়া আসিয়া ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল, পাচ্ছি না, আমি পারব না, পারব না, পারব না, হল। মাধব অবাক হইয়া চাহিয়া রইল। বিন্দু বলিল, কি করবে? আমার গলায় ফাঁসি দেবে? না হয় তাই দাও, বলিয়া কাঁদিয়া দ্রুতপদে সরিয়া গেল। বেলা বাড়িয়া উঠিতে লাগিল। বিন্দু বিনা কাজে ছটখট করিয়া এ ঘর ও ঘর করিয়া কেবলই লোকের দোষ ধরিয়া বেড়াইতে লাগিল। কে তাড়াতাড়ি পথের ওপর কতকগুলো বাসন রাখিয়া গিয়াছিল, বিন্দু টান মারিয়া সেগুলো উঠানের ওপর ফেলিয়া দিয়া কি করিয়া কাজ করিতে হয় শিখাইয়া দিল। কার ভিজা কাপড় শুকাইতেছিল, উড়িয়া তাহার গায়ে লাগিবা মাত্র টানিয়া খণ্ড খণ্ড করিয়া ছিগিয়া ফেলিয়া কি করিয়া কাপড় শুকাইতে হয় বুঝাইয়া দিল। যে কেহ তাহার সামনে পড়িল, সেই সভায় পাশ কাটাইয়া দাঁড়াইয়া পুরোহিত বেচারা নিজে ভিতরে আসে বলিলেন, তাই তো, বেলা বাড়তে লাগল, কোনো বিলি ব্যবস্থাই দেখিনে। বিন্দু আড়ালে দাঁড়াইয়া কড়া করিয়া জবাব দিল, কাজকর্মের বাড়িতে বেলা একটু হয়ই, বলিয়া আরেকটা বাসন পা দিয়ে ছুড়িয়া ফেলিয়া দিয়া আরেকটা ঘরের মেঝের উপর নির্জীবের মতো বসিয়া রহিল। মিনিট 10 পরে হঠাৎ তাহার কানে একটা পরিচিত কণ্ঠের শব্দ যাইবা মাত্রই সে ধরফর করিয়া উঠিয়া দাঁড়াইয়া দরজা দিয়ে মুখ বাড়িয়া দেখিল, অন্নপূর্ণা আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইলেন। বিন্দু দুঃখে অভিমানে কাঁদিয়া ফেলিল। চোখ মুছিয়া সশব্দে সুমুখে আসিয়া গলায় আঁচল দিয়া হাতজোর করিয়া বলিল, বেলা 10টা-11টা বাজে, আর কত শত্রুতা করবে দিদি? আমি বিষ খেলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয় তো, তাই না হয় বাড়ি গিয়ে একটা বাটি পাঠিয়ে দাও, বলিয়া চাবির গোছাটা ঝনাত করিয়া তাহার পায়ের নিচে ফেলিয়া দিয়া নিজের ঘরে গিয়া দৌড় দিয়া মাটির ওপর লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিল। অন্নপূর্ণা নিঃশব্দে চাবির গোছা তুলিয়া লইয়া দৌড় খুলিয়া ভাণ্ডারে গিয়া ঢুকিলেন। অপরাহ্নে লোকজনের যাতায়াত, খাওয়ানো দাওয়ানো ভিড় কমিয়া গিয়াছিল। তবু বিন্দু কিসের জন্য কেবলই অস্থির হইয়া ঘরবার করিতে লাগিল। ভৈরব আসিয়া বলিল, অমূল্যবাবু স্কুলে নেই। বিন্দু তাহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, হতভাগা, ছেলেরা রাত্রির পর্যন্ত স্কুলে থাকে? নতুন লোক তুমি, ও বাড়িতে গিয়ে একবার দেখতে পারো নি? সে বাড়িতেও তিনি নেই। বিন্দু চেঁচাইয়া বলিল, কোথায়? কোন ছোট লোকদের ছেলের সঙ্গে ডাঙ্গুলি খেলছে? আর কি তার প্রাণে ভয়ডর আছে? এইবার একটা চোখ কানা হলেই বড়গিন্নির মনোবাঞ্ছা পূর্ণ হয়, তাহলে 10 হাত বার করে খায়, যা যেখানে পাস খুঁজে আন। অন্নপূর্ণা ভাণ্ডারে দৌড়ে বসিয়া আর 5 জন বর্ষীয়সী সহিত কথাবার্তা কহিতেছিলেন। ছোট বয়ে তীক্ষ্ণ কণ্ঠ শুনিতে পাইলেন। ঘণ্টাখানেক পরে ভৈরব আসিয়া জানাইল, অমূল্যবাবু ঘরে আছে। এলো না। বিন্দু বিশ্বাস করিতে পারিল না। এলো না কি রে? আমি ডাকছি বলেছিলি? ভৈরব মাথা নাড়িয়া বলিল, হ্যাঁ, তবু এলো না। বিন্দু এক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া বলিল, তার দোষ কি? যেমন মা তেমনি ছেলে হবে তো। আমারও কটুদিব্যি রইল যে এমন মা বেটার মুখ দর্শন করব না। অনেক রাত্রে অন্নপূর্ণা বাটি ফুড়িতে উদ্যত হইলে পৌঁছাইয়া দিবার জন্য মাধব নিজে আসিয়া উপস্থিত হইল। বিন্দু দ্রুতপদে অদূরে আসিয়া স্বামীকে উদ্দেশ্য করিয়া ভীষণ কণ্ঠে বলিল, পৌঁছে দিতে তো যাচ্ছ, উনি জল স্পর্শ করেননি, তা জানো? মাধব বলিল, সে তোমার জানবার কথা, আমার নয়। সমস্ত নষ্ট হয় দেখে নিজে গিয়ে ডেকে এনেছিলাম, এখন নিজে পৌঁছে দিতে যাচ্ছি। বিন্দু বলিল, বেশ ভালো কথা, তাহলে দেখছি তুমি ওই দিকে। মাধব জবাব না দিয়ে বলিল, চলো বৌঠান, আর দেরি করো না, চলো ঠাকুরপো, বলিয়া অন্নপূর্ণা পা বাড়াইতেই বিন্দু গর্জন করিয়া বলিল, লোকে কথায় বলে দেউরজি সূত্র, নিজের যা মুখে এলো 10টা মিথ্যে সাজিয়ে বললে, কটকট করে দিব্যি করলে, 4 দিন 4 রাত ছেলের মুখ দেখতে দিলে না, ভগবানের বিচার করবেন, বলিয়া মুখে আঁচল গুজিয়া কামড়া রোধ করিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়াই উপুর হয়ে মূর্ছিত হইয়া পড়িল। একটা গোলমাল উঠিল। মাধব অন্নপূর্ণা দুজনেই শুনিতে পাইলেন। অন্নপূর্ণা ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, কি হল দেখি? মাধব কহিল, দেখতে হবে না, চলো। কলহের কথাটা একদিন গোপন ছিল, আর রহিল না। পরদিন বাড়ির মেয়েরা এক জায়গায় বসিলে এলোকেশি বলিয়া উঠিলেন, যায় যায় ঝগড়া হয়েছে, ছেলের কি হল? সে একবার আসতে পারল না। ছোট বউ বড় মিথ্যে বলেনি, যেমন মা তেমনি ছেলে হবে তো। ঢের ঢের ছেলে দেখেছি বাবা, এমন নেম কোহারাম কখন দেখিনি। বিন্দু ক্লান্ত দৃষ্টিতে একটিবার তাহার দিকে চাহিয়া লজ্জায় ঘৃণায় চোখ নিচু করিল।
এলোকেশী পুনরায় কহিলেন, তুমি ছেলে ভালোবাসো ছোট বউ, আমার নরেন্দ্রনাথকে নাও, ওকে তোমায় দিলুম। মেরে ফেলো কেটে ফেলো কোনোদিন কথাটি বলবার ছেলেও নয়, তেমন সন্তান আমরা পেটে ধরিনে। বিন্দু নিঃশব্দে বসিয়া রহিল। বিন্দুর মা জবাব দিলেন, তাহার বয়স হইয়াছে, জমিদারের মেয়ে, জমিদারের গৃহিণী, তিনি পাকা লোক। হাসিয়া বলিলেন, ও কি একটা কথা গা, অমূল্য ওর হাড়ে মাসে জড়িয়ে আছে। না না, ওকে তোমরা অমন করে উত্তলা করে দিও না। বিন্দু, তোদের ঝগড়া দুদিনের মা, তাই বলে ছেলে কি তোর পর হয়ে যাবে? বিন্দু ছলছল চোখে মায়ের মুখের দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। সন্ধ্যার সময় সে কদমকে ডাকিয়া বলিল, আচ্ছা কদম, তুই তো ছিলি, তুই বল আমার এত কি দোষ হয়েছিল যে উনি অত বড় দিব্যি পরে ফেললেন? কদম এ আলোচনা করিতে আহ্বান করিয়াছে, সহসা কদম তাহাকে বিশ্বাস করিতে পারিল না। সে অত্যন্ত সংকুচিত হইয়া মৌন হইয়া রহিল। তথাপি বিন্দু বলিল, না না, হাজার হোক তোরা বয়সে বড়, তোদের দুটো কথা আমাকে শুনতেই হয়। তুই বল না, এত দোষ আমার কি হয়েছিল? কদম ঘাড় নাড়িয়া বলিল, না দিদি, দোষ আর কি? বিন্দু কহিল, তবে যা না একবার ও বাড়িতে, দু কথা বেশ করে শুনিয়ে দিয়ে আয় না, তোর আর ভয় কি? কদম সাহস পাইয়া বলিল, ভয় কিছুই নয় দিদি, কিন্তু কাজ কি আর ঝগড়া বিবাদ করে, যা হয়েবার তা হয়ে গেছে। বিন্দু কহিল, না না কদম, তুই বুঝিস নে, সত্যি কথা বলা ভালো, না হলে ও মনে করবে আমারই যেন সব দোষ, তার কিছুই নেই, বার করে দেব, দূর করে দেব, এসব কথা বলেনি ও। আমি কোনোদিন তাতে রাগ করেছি? কেন ও লুকিয়ে টাকা দিল, কেন একবার জানালে না? কদম বলিল, আচ্ছা কাল যাব, আজ সন্ধ্যা হয়ে গেছে। বিন্দু অপ্রসন্ন হইয়া বলিল, সন্ধ্যা আবার কোথায় কদম, তুই বড় কথা কাটিস, শীতকালের বেলা বলেই অমন দেখাচ্ছে, না হয় কাউকে সঙ্গে নে না। ওরে ও ভৈরব, শোন, হেবুকে ডেকে দে তো, কদমের সঙ্গে যাক। ভৈরব বলিল, হেবুকে দিয়ে বাবু বাতি পরিষ্কার করাচ্ছেন। বিন্দু চোখ তুলিয়া বলিল, ফের মুখের সামনে জবাব করে? ভৈরব সে চাহনির সম্মুখ হইতে ছুটিয়া পলাইল। কদমকে পাঠাইয়া দিয়া বিন্দু বার দুই এ ঘর ও ঘর করিয়া রান্নাঘরে আসিয়া ঠুকিল। বামুন ঠাকুরিন একা বসিয়া রাঁধিতেছিল। বিন্দু একপাশে বসিয়া পড়িয়া বলিল, আচ্ছা মেয়ে, তোমাকেই সাক্ষী মানছি, সত্যি কথা বল মেয়ে, কার দোষ বেশি? পাচিকা বুঝিতে পারিল না, বলিল, কিসের মা? বিন্দু বলিল, সেদিনের কথা গো, কি বলেছিলাম আমি? শুধু বলেছিলাম, দিদি অমূল্যকের মধ্যে টাকা দিয়েছ, কে না জানে ছেলেদের হাতে টাকা করি দিতে নেই। বললেই তো হতো, অমূল্য কান্নাকাটি করেছিল দিয়েছি, চুকে যেত, এতে এত কথাই বা ওঠে কেন? আর এমন দিব্যি দিলেশাই বা হয় কেন? 5টা ঘটিবাটি একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে, এ তো মানুষ, তাই বলে এত বড় দিব্যি? ওই একটি বংশধর, তার নাম করে দিব্যি। আমি বলছি মেয়ে তোমাকে, ইহ জন্মে আমি আর ওর মুখ দেখব না, শত্রুর দিকে ফিরে চাইব তো ওর দিকে চোখ ফেরাব না। বামুন মেয়ে স্বভাবত অল্প খাসিনি, সে কি বলিবে বুঝিতে না পারিয়া মৌন হইয়া রহিল। বিন্দুর 2 চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। তাড়াতাড়ি মুচিয়া ফেলিয়া ভাঙা গলায় পুনরায় বলিল, রাগের মাথায় কে দিব্যি না করে মেয়ে, তাই বলে জলস্পর্শ করল না, ছেলেটাকে পর্যন্ত আসতে দিল না, এইগুলো কি বড়র মতো কাজ? হাজার হোক আমি ছোট, বুদ্ধি কম, যদি তার পেটের মেয়েই হতো কি করত তাহলে? আমিও তেমনি ওর নাম কখন মুখে আনব না, তা তোমরা দেখো। বামুন ঠাকুরিন তথাপি চুপ করিয়া রহিল। বিন্দু বলিয়া উঠিল, আর ওই দিব্যি দিতে জানে আমি জানি নে, কাল যদি ও বাড়িতে গিয়ে বলে আসি, এক বাটি বিষ পাঠিয়ে না দাও তো তোমার ওই দিব্যি রইল, কি হয় তাহলে? আমি 2 দিন চুপ করে আছি, তারপরে হয় গিয়ে ওই দিব্যি দিয়ে আসব, না হয় নিজেই 1 বাটি বিষ খেয়ে বলে যাব দিদি পাঠিয়ে দিয়েছে, দেখি 5 জনে ওকে ছিছি করে কিনা, ও জব্দ হয় কিনা। বামুন ঠাকুরিন ভয় পাইয়া মৃদুস্বরে বলিল, ছি মা, ওসব মতলব করতে নেই, ঝগড়া বিবাদ চিরস্থায়ী হয় না, উনিও তোমাকে ছেড়ে থাকতে পারবেন না, অমূল্যধনও পারবে না, এ কদিন সে যে কেমন করে আছে আমরা তাই কেবল ভাবি। বিন্দু ব্যগ্র হইয়া বলিল, তাই বল মেয়ে, নিশ্চয় তাকেও মারধর করে ভয় দেখিয়ে রেখেছে, যে একটা রাত আমাকে না হলে ঘুমোতে পারে না, আজ 5 দিন 4 রাত কেটে গেল, ও মাগিরার মুখ দেখতে আছে, ওই যে বললুম শত্রুর দিকে ফেলে চাইব তো ওর দিকে ইহজন্মে আর না। বামুন ঠাকুরু নিজের কবজির কাছে একটা কাল দাগ দেখাইয়া কহিল,
এই দেখ মা, এখনও কাল ছিঁড়ে পড়ে আছে। সে রাত্রে তোমার মূর্ছা হয়েছিল, এসব কথা জানো না? অমূল্যধন কোথা থেকে ছুটে এসে তোমার বুকের উপর পড়ে সে কি কান্না! সে তো আর কখনো দেখেনি। বলে ছোট মা মরে গেল। না দেয় তোমার চোখে মুখে জল দিতে, না দেয় বাতাস করতে। আমি টানতে গেলুম, আমাকে কামড়ে দিলে। বড় মা টানতে গেলেন, তাকে আঁচড়ে কামড়ে কাপড় ছিঁড়ে ক্যাক করে দিলে। লোকের রুগীর সেবা করবে কি মা, তাকে নিয়েই ব্যতিব্যস্ত। শেষে 4-5 জন মিলে টেনে নিয়ে যায়। বিন্দু নির্নিমেষ চোখে তাহার মুখের পানে চাহিয়া কথাগুলো যেন গিলিতে লাগিল। তারপর অতি দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া ঘরে গিয়া দৌড় দিয়া শুইল। দিন 4 পরে বিন্দুর পিতা মাতা পিসি প্রভৃতির ফিরিবার পূর্বের দিন মূর্ছার পরে বিন্দু চুপ করিয়া বিছানায় পড়িয়াছিল। কদম বাতাস করিতেছিল, আর কেহ ছিল না। বিন্দু ইঙ্গিতে তাহাকে আরও কাছে ডাকিয়া মৃদুকণ্ঠে বলিল, কদম, দিদি এসেছেন রে? কদম বলিল, না দিদি, আমরা এত লোক আছি, তাকে আর কষ্ট দেওয়া কেন? বিন্দু ক্ষণকাল স্থির থাকিয়া বলিল, এই তোদের দোষ কদম, সব কাজেই নিজেদের বুদ্ধি খাপাতে যাস। এমনি করেই একদিন আমাকে মেরে ফেলবি দেখছি। পুজোর দিনেও তো তোরা একবারই লোক ছিলি, কি করতে পেরেছিলিস যতক্ষণ না সেই এক ফোঁটা লোকটি এসে বাড়িতে পা দিলে? ওরে তোরা আর সে, তার কড়ে আঙুলের ক্ষমতাও তোদের বাড়ি শুদ্ধ লোকের নেই। বিন্দুর মা ঘরে ঢুকিয়া বলিলেন, জামাইয়ের মত আছে বিন্দু, তুইও দিন কতক আমাদের সঙ্গে ঘুরে আসবি চল। বিন্দু মায়ের মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, আমার যাওয়া না যাওয়া কি তার মতামতের উপর নির্ভর করে মা, যে তিনি বললেই যাব? আমার শত্রুর হুকুম না পেলে যাই কি করে? মা কথাটা বুঝিয়া বলিলেন, তোর জায়ের কথা বলছিস? তার আর হুকুম নিতে হবে না, যখন আলাদা হয়ে তোরা চলে এসেছিস তখন উনি বললেই হল। বিন্দু মাথা নাড়িয়া বলিল, না মা, তা হয় না। যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ যেখানেই থাক সেই সব। আর যাই করি মা, তাকে না বলে বাড়ি ছেড়ে যেতে পারব না। বটঠাকুর তাহলে রাগ করবেন। এলোকেশী এইমাত্র উপস্থিত হইয়া শুনিতেছিলেন, বলিলেন, আচ্ছা আমি বলছি, তুমি যাও। সে কথা জবাবও দিল না। মা বলিলেন, বেশ তো, না হয় লোক পাঠিয়ে তার মত নে না বিন্দু। বিন্দু আশ্চর্য হইয়া বলিল, লোক পাঠিয়ে? সে তো আরও মন্দ হবে মা। আমি তার মন জানি, মুখে বলবে যাক, কিন্তু ভেতরে রেগে থাকবে। হয়তো বটঠাকুরকে 5টা বানিয়ে বলবে। না মা, তোমরা যাও, আমার যাওয়া হবে না। মা আর জিদ করিলেন না, চলিয়া গেলেন। এইবার ফাঁকা বাড়ি প্রতি মুহূর্তে তাহাকে গিলিবার জন্য হাঁ করিতে লাগিল। নিচের একটি ঘরে এলোকেশীরা থাকেন, দোতলার একটি ঘর তাহার নিজের, আর সমস্তই খালি খাঁখা করিতে লাগিল। সে শূন্য মনে ঘুরিতে ঘুরিতে তেতলার একটি ঘরে আসিয়া দাঁড়াইল। কোন সুদূর ভবিষ্যতে পুত্রপুত্রবধূর নাম করিয়া এই ঘরখানি সে তৈরি করাইয়াছিল। এইখানে ঢুকিয়া সে কিছুতেই চোখের জল রাখিতে পারিল না। নিচে নামিয়া আসিতেছিল, পথে স্বামীর সহিত দেখা হইবা মাত্রই সে বলিয়া উঠিল, হ্যাঁ গা, কিরকম হবে তবে? মাধব বুঝিতে না পারিয়া বলিলেন, কিসের? বিন্দু আর জবাব দিতে পারিল না। হঠাৎ দীর্ঘনিশ্বাস ফেলিয়া বলিল, না না, তুমি যাও, ও কিছু না। পরদিন সকালবেলা মাধব বাইরের ঘরে বসিয়া কাজ করিতেছিলেন, অকস্মাৎ বিন্দু ঘরে ঢুকিয়াই কান্না চাপিয়া বলিল, উনি চাকরি করছেন নাকি? মাধব চোখ না তুলিয়াই বলিলেন, হুঁ কি, এই কি তার চাকরির বয়স? মাধব পূর্বের মতো কাগজে চোখ রাখিয়া বলিলেন, চাকরি কি মানুষ বয়সের জন্য করে? চাকরি করে অভাবে। তার অভাবই বা কেন হবে? আমরা পর ঝগড়া করেছি, কিন্তু তুমি তো তার ভাই। মাধব বলিলেন, বইমাত্রেও ভাই, জ্ঞাতি। বিন্দু স্তম্ভিত হইয়া গিয়া ধীরে ধীরে বলিল, তুমি বেঁচে থেকে তাকে কাজ করতে দেবে? মাধব এবার মুখ তুলিয়া স্ত্রীর দিকে চাহিলেন, তারপর সহজ শান্ত কণ্ঠে বলিলেন, কেন দেব না? সংসারে যে যার উদ্দিষ্ট নিয়ে আসে তেমনি ভোগ করে, তার জীবন্ত সাক্ষী আমি নিজে। কবে বাপমা মরেছেন জানিও নে। বড় বৌঠানের মুখে শুনি আমরা বড় গরিব, কিন্তু কোনোদিনও দুঃখ কষ্টের বাষ্পও টের পাইনি। কোথা থেকে চিরকাল পরিষ্কার ধপধপে কাপড় জামা এসেছে, কোথা থেকে হিস্কুল কলেজের মাইনে, বইয়ের দাম, বাসা খরচ এসেছে তা আজও বলতে পারি না। তারপরে উকিল হয়ে মন্দ টাকা পাইনে। ইতিমধ্যে কোথা থেকে কেমন করে তুমি একরাশি টাকা নিয়ে ঘরে এলে, অমন অট্টালিকাও তৈরি হল,
অথচ দাদাকে দেখো, চিরকালটা নিঃশব্দে হাড় ভাঙা খাটুনি খেটেছেন, ছেঁড়া সেলাই করা কাপড় পরেছেন। শীতের দিনেও তার গায়ে কখনো জামা দেখিনে। একবেলায় এক মুঠো খেয়ে কেবল আমাদের জন্যে। মা, সব কথা আমার মনেও পড়ে না, পড়বার দরকারও দেখি না। শুধু দিন কতক আরাম করেছিলেন, তা ভগবান শুদ্ধ আদায় করে নিচ্ছেন বলিয়া সহসা সে মুখ ফিরাইয়া একটি দরকারি কাগজ খুঁজিতে লাগিল। বিন্দু নির্বাক, স্তব্ধ। স্বামীর কত বড় তিরস্কার যে এই অতীত দিনের সহজ কাহিনীর মধ্যে প্রচ্ছন্ন ছিল, সে কথা বিন্দুর প্রতি রক্তবিন্দুটি পর্যন্ত অনুভব করিতে লাগিল। সে মাথায় হেট করিয়া রহিল। মাধব কাগজ খুঁজিতে খুঁজিতে কতকটা যেন নিজের মনেই বলিলেন, চাকরি বলে চাকরি। রাধাপুরের কাছাড়িতে যেতে আসতে প্রায় 5 ক্রোশ। ভোর 4টে বেরিয়ে সমস্ত দিন অনাহারে খেকে রাত্রে ফিরে এসে 2টি খাওয়া, মাইনে 12 টাকা। বিন্দু শিহরিয়া উঠিল। সমস্ত দিন অনাহারে, মোটে 12 টাকা? হ্যাঁ, 12 টাকা। বয়স হয়েছে, তাতে আভিংখোর মানুষ, একটু আধটু দুধটুকুও পান না। ভগবান দেখছি এতদিন পরে দয়া করে দাদের ভবযন্ত্রণা মোচন করে দেবার উপায় করে দিয়েছেন। বিন্দুর চোখ দিয়ে জল গড়াইয়া পড়িল, এবং যাহা কোনোদিন করে নাই আজ তাহাও করিল। হেঁট হইছে স্বামীর 2 পা চাপিয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিল, তোমার 2টি পায়ে পড়ি, একটি উপায় করে দাও। রোগা মানুষ এমন করে 2টো দিনও বাঁচবেন না। মাধব নিজের চোখের জল কোনো গতিকে মুছিয়া লইয়া কহিল, আমি কি উপায় করব? বৌঠান আমাদের 1 কণা চাল পর্যন্ত নেবেন না। কিছু না করলে তাদের সংসারই বা চলবে কি করে? বিন্দুর ঊর্ধ্বস্বরে বলিল, তা আমি জানি নে। ওগো, তুমি আমার দেবতা, তিনি তোমার চেয়েও বড় যে। ছিছি, যে কথা মনে আনাও জানে না, সেই কথা কিনা। বিন্দু আর বলিতে পারিল না। মাধব বলিল, ব্যস্ত, অন্তত যাও বৌঠানের কাছে, যাতে তার রাগ পড়ে, তিনি প্রসন্ন হন তাই করো। আমার পা ধরে সমস্ত দিন বসে থাকলে উপায় হবে না। বিন্দু তৎক্ষণাৎ পা ছাড়িয়া উঠিয়া বসিয়া বলিল, পায়ে ধরা অভ্যেস আমার নয়। এখন দেখছি কেন সে রাত্রে তিনি জলস্পর্শ করেননি, অথচ তুমি সমস্ত জেনে শুনে শত্রুর মতো চুপ করে রইলে। আমার অপরাধ বেড়ে গেল, তুমি কথা কইলে না। মাধব কাগজপত্রে মনোনিবেশ করিয়া কহিল, না, অবিদ্যা আমার দাদার কাছে শেখা। ঈশ্বর করুন যেন অমনি চুপ করে থেকেই একদিন যেতে পারি। বিন্দু আর কথা কহিল না, উঠিয়া গিয়া নিজের ঘরে দৌড় দিয়া পড়িয়া রহিল। মাধব তখন উঠিবার উপক্রম করিতেছিল, বিন্দু আবার আসিয়া ঘরে ঢুকিল। তাহার 2 চোখ রাঙা। মাধবের দয়া হইল, বলিল, যাওয়া একবার তার কাছে। জানো তো তাকে, একটিবার গিয়ে শুধু দাঁড়াও, তাহলেই সব হবে। বিন্দু অত্যন্ত করুণ কণ্ঠে বলিল, তুমি যাও, ওগো, আমি ছেলের দিব্যি করছি। মাধব তাহার মনের ভাব বুঝিয়া কিছু উষ্ণ হইয়াই জবাব দিল, 1000 দিব্যি করলেও আমি দাদাকে বলতে পারব না। তিনি নিজে জিজ্ঞাসা না করলে গিয়ে বলবো, এত সাহস আমার গলা কেটে ফেললেও হবে না। বিন্দু তথাপি নড়িল না। মাধব কহিল, পারবে না যেতে? বিন্দু জবাব দিল না, হেঁট মুখে ধীরে ধীরে চলিয়া গেল। বাড়ির সুমুখ দিয়া স্কুল যাইবার পথ। প্রথম কয়েকদিন অমূল্য ছাতি আড়াল দিয়া এই পথেই গিয়েছিল, আর 2 দিন ধরিয়া সেই লাল রঙের ছাতাটি আর পথের একধার বাহিয়া গেল না। চাহিয়া চাহিয়া বিন্দুর চোখ ফাটিয়ে জল পড়িতে লাগিল। তবুও সে চিলের ছাদের আড়ালে বসিয়া তেমনি এক দৃষ্টে পথের পানে চাহিয়া বসিয়া রহিল। সকালে 9টা-10টার সময় কত রকমের ছাতি মাথায় দিয়া কত ছেলে হাঁটিয়া গেল। স্কুলে ছুটির পর কত ছেলে সেই পথে আবার ফিরিয়া আসিল, কিন্তু সেই চলন, সেই ছাতি বিন্দুর চোখে পড়িল না। সে সন্ধ্যার সময় চোখ মুছিতে মুছিতে নেমে আসিয়া নরেনকে আড়ালে ডাটিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ নরেন, এই তো স্কুলে যাবার সোজা পথ, তবে কেন এদিক দিয়ে আর যায় না? নরেন চুপ করিয়া রহিল। বিন্দু বলিল, বেশ তো রে, তোরা 2টি ভাই গল্প করতে করতে যাবি আসবি, সেই তো ভালো। নরেন তাহার নিজের ধরনে অমূল্যকে ভালোবাসিয়াছিল। চুপি চুপি বলিল, সে লজ্জায় আর যায় না মামি, ওই হোতা দিয়ে ঘুরে যায়। বিন্দু কষ্টে হাসিয়া বলিল, তার আবার লজ্জা কিসের রে? না না, তুই বলিস তাকে, সে যেন এই পথেই যায়। নরেন মাথা নাড়িয়া বলিল, কখন যাবে না মামি? কেন যাবে না জানো? কেন? তুমি রাগ করবে না? না। তাদের বাড়িতে বলে পাঠাবেন না? না। আমার মাকেও বলে দেবেন না? বিন্দু অধীর হইয়া বলিল, না রে না, বল, আমি কাউকে কিচ্ছু বলবো না। নরেন ফিসফিস করিয়া বলিল, কি জানো মামি, 3rd মাস্টার অমূল্যর আচ্ছা করে কান মলে দিয়েছিল। এক মুহূর্তে বিন্দু আগুনের মতো জ্বলিয়ে উঠিয়া বলিল, কেন দিলে?
গায়ে হাত তুলতে আমি মানা করে দিয়েছি না? নরেন হাত নাড়িয়া বলিল, তার দোষ কি মামি, সে নতুন লোক। আমাদের চাকর এই হেবশালাই বজ্জাত, সে এসে মাকে বলেছে অমূল্য নজর দেয়। অমূল্যর কেউ খাবার নিয়ে যায় না? নরিন কপালে একবার হাত ঠেকাইয়া বলিল, কোথা পাবে মামি, তারা গরিব মানুষ। সে পকেটে করে 2টি ছোলা ভাজা নিয়ে যায়, তাই টিফিনের সময় ওদিকের গাছতলায় নুকিয়ে বসে খায়। বিন্দুর চোখের ওপর ঘর বাড়ি সমস্ত সংসার দুলিতে লাগিল। সে সেইখানে বসিয়া পড়িয়া বলিল, নরেন, তুই যা। সে রাত্রে অনেক ডাকাডাকির পর বিন্দু খাইতে বসিয়া কোনো মতেই হাত মুখে তুলিতে পারিল না। শেষে অসুখ করিতেছে বলিয়া উঠিয়া গেল। পরদিনও প্রায় উপবাস করিয়া পড়িয়া রহিল, অথচ কাহাকেও কোনো কথা বলিতেও পারিল না, একটা উপায়ও খুঁজিয়া পাইল না। তাহার কেবলই ভয় করিতে লাগিল, পাছে কথা কহিলেই তাহার নিজের অপরাধ আরও বাড়িয়া যায়। অপরাহ্নে স্বামীর আহারের সময় অভ্যাস মতো কাছে গিয়া বসিয়া অন্যদিকে চাহিয়া রহিল। কোনরূপ ভোজ্য পদার্থের দিকে কাল হইতে সে চাহিয়া দেখিতেও পারিল না। ঘরে বাতি জ্বলিতেছে। মাধব নিমিলিত চোখে চুপ করিয়া পড়িয়াছিলেন। বিন্দু আসিয়া পায়ের কাছে বসিল। মাধব চাহিয়া দেখিয়া বলিলেন, কি? বিন্দু নতমুখে স্বামীর একটা আঙ্গুলের নখ খটিতে লাগিল। মাধব স্ত্রীর মনের কথাটা অনুমান করিয়া লইয়া আর্দ্র হইয়া বলিলেন, আমি সমস্তই বুঝি বিন্দু, কিন্তু আমার কাছে কাঁদলে কি হবে? তার কাছে যাও। বিন্দু সত্যিই কাঁদিতেছিল, বলিল, তুমি যাও, আমি গিয়ে তোমার কথা বলবো। দাদা শুনতে পাবেন না? বিন্দু সে কথার জবাব না দিয়া বলিল, আমি তো বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি, তুমি তাদের বলো গে। আমি পারব না, বলিয়া মাধব পাশ ফিরিয়া শুইলেন। বিন্দু আরও কতক্ষণ আশা করিয়া বসিয়া রহিল, কিন্তু মাধব কোনো কথাই আর যখন বলিলেন না, তখন সে ধীরে ধীরে উঠিয়া গেল। স্বামীর ব্যবহারে তাহার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত একটা প্রস্তর কঠিন ধিক্কার যোজনব্যাপী পর্বতের মতো এক নিমেষের মধ্যে পরিব্যাপ্ত হইয়া গেল। আজ সে নিঃসংশয়ে বুঝিল, তাহাকে সবাই ত্যাগ করিয়াছে। পরদিন প্রাতঃকালেই যাদব ছোট বৌধুর যাইবার অনুমতি দিয়া একখানি পত্র পাঠাইয়া দিলেন। বিন্দুর পিতা পীড়িত, সে যেন অবিলম্বে যাত্রা করে। বিন্দু সজল চোখে গাড়িতে গিয়া উঠিল। বামুন ঠাকুরুনী গাড়ির কাছে আসিয়া বলিলেন, বাপকে ভালো দেখে শিগগির ফিরে এসো মা। বিন্দু নামিয়া আসিয়া তাহার পদধূলি লইতেই তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িলেন। বিন্দুকে এমন নত, এমন নম্র হইতে কেহ কোনোদিন দেখি নাই। পায়ের ধুলো মাথায় তুলিয়া লইয়া বিন্দু কহিল, না মেয়ে, যাই হোক, তুমি ব্রাহ্মণের মেয়ে, বয়সে বড়, আশীর্বাদ করো, যেন আর ফিরতে না হয়, এই যাওয়াই যেন আমার শেষ যাওয়া হয়। বামুন মেয়ে তদুত্তরে কিছুই বলিতে পারিলেন না। বিন্দুর শীর্ণ ক্লিষ্ট মুখখানির পানে চাহিয়া কেঁদে ফেলিলেন। এলোকেশী উপস্থিত ছিলেন, ক্ষণ করিয়া বলিয়া উঠিলেন, ও কি কথা ছোট বউ, আর কারো বাপমায়ের কি অসুখ হয় না? বিন্দু জবাব দিল না, মুখ ফিলাইয়া চোখ মুছিল। কিছুক্ষণ পরে বলিল, তোমাকেও নমস্কার করি ঠাকুরজি, চললুম আমি। ঠাকুরজি বলিলেন, যাও দিদি যাও, আমি ঘরে রইলুম, সমস্তই দেখতে শুনতে পারব। বিন্দু আর কথা কহিল না, কোচম্যান গাড়ি ছাড়িয়া দিল। অন্নপূর্ণা বামুন ঠাকুরুনীর মুখের এ কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন। ইতিপূর্বে কোনোদিন বিন্দু অমূল্যেরকে ছাড়িয়া বাপের বাড়ি যায় নাই। আজ 1 মাসের ওপর হইল সে একবার তাহাকে চোখের দেখা দেখিতে পায় নাই। তাহার দুঃখ অন্নপূর্ণা বুঝিলেন। রাত্রে অমূল্য বাপের কাছে শুইয়া আস্তে আস্তে গল্প করিতেছিল। নিচে প্রদীপের আলোকে কাঁথা সেলাই করিতে করিতে অন্নপূর্ণা সহসা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিয়া উঠিলেন, 60 যাওয়ার সময় ভুলে গেল কিনা, এই যাওয়াই যেন শেষ যাওয়া হয়। মা দুর্গা করুন, বাছা আমার ভালোই ভালোই ফিরে আসুক। কথাটা শুনিতে পাইয়া যাদব উঠিয়া বসিয়া বলিলেন, আগাগোড়াই কাজটা ভালো গড়নি বড়বউ, আমার মাকে তোমরা কেউ চিনলে না। অন্নপূর্ণা বলিলেন, সেও তো একবার দিদি বলে এলো না, তার ছেলেকেও তো সে জোর করে নিয়ে যেতে পারত, তাও তো করল না। সেদিন সমস্ত দিন খাটুনির পর ঘরে ফিরে এলুম, উল্টে কতকগুলো শক্ত কথা শুনিয়ে দিল। যাদব বলিলেন, আমার মায়ের কথা শুধু আমি বুঝি, কিন্তু বড়বউ এই যদি না মাপ করতে পারবে বড় হয়েছিলে কেন? তুমিও যেমন মাধও তেমনি, তোমরা ধরে বেঁধে বুঝি আমার মায়ের প্রাণটা বধ করলে। অন্নপূর্ণার চোখ দিয়া টপটপ করিয়া জল পড়িতে লাগিল। অমূল্য বলিল, বাবা
ছোটমা কেন আসবে না বলেছে? অন্নপূর্ণা চোখ মুছিয়া বলিলেন, যাবি তোর ছোটমার কাছে? অমূল্য ঘাড় নাড়িয়া বলিল, না। না কেন রে? ছোটমা তোর দাদামশায়ের বাড়ি গেছে, তুইও কাল যা। অমূল্য চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, যাবি অমূল্য? অমূল্য বালিশে মুখ লুকাইয়া পূর্বের মতো মাথা নাড়িতে নাড়িতে বলিল, না। কতকটা রাত্রি থাকিতেই যাদব কর্মস্থানে যাইবার জন্য প্রস্তুত হইতেন। দিন ৫-৬ পরে এমনই এক শেষ রাত্রে তিনি প্রস্তুত হইয়া অন্যমনস্কের মতো তামাকটা নিতেছিলেন। অন্নপূর্ণা বলিলেন, বেলা হয়ে যাচ্ছে। যাদব ব্যস্ত হইয়া হুকাটা রাখিয়া দিয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, আজ মনটা বড় খারাপ বড় বউ। কাল রাত্রে আমার মা যেন ওই দোরের আড়ালে এসে দাঁড়িয়েছিলেন, দুর্গা দুর্গা বলিয়া তিনি বাহির হইয়া পড়িলেন। সকালবেলা অন্নপূর্ণা ক্লান্তভাবে রান্নাঘরে কাজ করিতেছিলেন। ও বাড়ির চাকর আসিয়া সংবাদ দিল, বাবু কাল রাত্রে ফরাসডাঙ্গায় চলে গেছেন, মার নাকি বড় ব্যামো। স্বামীর কথাটা স্মরণ করিয়া অন্নপূর্ণার বুক কাঁদিয়া উঠিলে, কি ব্যামো রে? চাকর বলিল, তা জানি নে মা, শুনলুম কিরকম অজ্ঞান টজ্ঞান হয়ে কিরকম শক্ত অসুখ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যের পর বাড়ি ফিরিয়া আসিয়া যাদব খবর শুনিয়া কেঁদে ফেলিয়া বলিলেন, কত সাত করে সোনার প্রতিমা ঘরে আনলুম বড় বউ, জলে ভাসিয়ে দিলে, আমি একটুনি যাব। দুঃখে আত্মগ্লানিতে অন্নপূর্ণার বুক ফাটিতেছিল। অমূল্যের চেয়েও বোধ করি তিনি ছোট বউকে ভালোবাসিতেন। নিজের চোখ মুছিয়া তিনি স্বামীর পা ধুইয়া দিয়া জোর করিয়া সন্ধ্যা করিতে বসাইয়া দিয়া অন্ধকার বারান্দায় এসে বসিয়া রহিলেন। খানিক পরেই বাহিরে মাধবের কণ্ঠস্বর শোনা গেল। অন্নপূর্ণা প্রাণপণে বুক চাপিয়া ধরিয়া দুই কানে আঙুল দিয়া শক্ত হইয়া বসিয়া রহিলেন। মাধব রান্নাঘরে অন্ধকার দেখিয়া এ ঘরে ফিরিয়া আসিয়া অন্ধকারে অন্নপূর্ণাকে দেখিয়া শুষ্ক স্বরে বলিল, বৌঠান, শুনেছ বোধহয়? অন্নপূর্ণা মুখ তুলিতে পারিলেন না। মাধব কহিল, অমূল্যর একবার যাওয়া দরকার, বোধ করি শেষ সময় উপস্থিত হয়েছে। অন্নপূর্ণা উপুর হইয়া পড়িয়া ফুকারিয়া উঠিলেন। যাদব ও ঘর হইতে পাগলের মতো ছুটিয়াসিয়া বলিলেন, এমন হয় না মাধু, আমি বলছি হয় না। আমি জ্ঞানে অজ্ঞানে কাউকে দুঃখ দিইনি, ভগবান আমাকে এ বয়সে কখনো এমন শাস্তি দেবেন না। মাধব চুপ করিয়া রহিল। যাদব বলিলেন, আমাকে সব কথা খুলে বল, আমি গিয়ে মাকে ফিরিয়ে আনব। তুই উত্তলা হোস রে মাধু, গাড়ি সঙ্গে আছে? মাধব বলিল, আমি উত্তলা হইনি দাদা, আপনি নিজে কিরকম করছেন? কিছুই করিনি। ওট বড় বউ, আয় অমূল্য। মাধব বাধা দিয়া বলিল, রাত্রিটা যাক না দাদা। না না, সে হবে না, তুই উত্তলা হোস নে মাধু, গাড়ি ডাক, নইলে আমি হেঁটে যাব। মাধব আর কিছু না বলিয়া গাড়ি আনিলে চারিজনেই উঠিয়া বসিলেন। যাদব বলিলেন, তারপরে? মাধব বলিল, আমি তো ছিলুম না, ঠিক জানি নে। শুনলুম দিন চারেক আগে খুব জ্বরের উতুর ঘন ঘন মূর্ছা হয়, তারপরে এখন পর্যন্ত কেউ ওষুধ কি এক ফোঁটা দুধ অবধি খাওয়াতে পারেনি। ঠিক বলতে পারি নে কি হয়েছে, কিন্তু আশা আর নেই। যাদব জোর দিয়া বলিয়া উঠিলেন, খুব আছে, ১০০ বার আছে, মা আমার বেঁচে আছেন। মাধু, ভগবান আমার মুখ দিয়েই শেষ বয়সে মিথ্যে কথা বার করবেন না, আমি আজ পর্যন্ত মিথ্যে বলিনি। মাধব তৎক্ষণাৎ অবনত হইয়া অগ্রজের পদধূলি মাথায় লইয়া নিঃশব্দে বসিয়া রহিল। কতদিন হইতে যে বিন্দু অনাহারে নিজেকে ক্ষয় করিয়া আনিতেছিল তাহা কেহই জানিতে পারে নাই। বাপের বাড়ি আসিয়া জ্বর হইল, দ্বিতীয় দিন ২-৩ বার মূর্ছা হইল। তাহার শেষ মূর্ছা আর ভাঙিতে চাহিল না। অনেক চেষ্টায় অনেক পরে যখন তাহার চৈতন্য ফিরিয়া আসিল, তখন দুর্বল নারী একেবারে বসিয়া গিয়েছে। সংবাদ পাইয়া মাধব আসিলেন। সে স্বামীর পায়ের ধুলো মাথায় লইল, কিন্তু দাঁতে দাঁত চাপিয়া রহিল। শত অনুনয়েও এক ফোঁটা দুধ পর্যন্ত গিলল না। মাধব হতাশ হইয়া বলিলেন, আত্মহত্যা করছ কেন? বিন্দুর নিমিলিত চোখের কোণ বাহিয়া জল পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমার সমস্ত অমূল্যর, শুধু ১,০০০-২,১ টাকা নরেনকে দিও, আর তাকে পড়িও, সে আমার অমূল্যকে ভালোবাসে। মাধব দাঁত দিয়ে জোর করিয়া নিজের ঠোঁট চাপিয়া কান্না থামিয়া লইলেন। বিন্দু ইঙ্গিত করিয়া তাহাকে আরও কাছে আনিয়া চুপি চুপি বলিল, সে ছাড়া আর কেউ যেন আমাকে আগুন না দেয়। মাধব সে ধাক্কা সামলিয়া নুইয়া কানে কানে বলিলেন, দেখবে কাউকে?
বিন্দু ঘাড় নাড়িয়া বলিল, না থাক। বিন্দুর মা আরেকবার ঔষধ খাওয়াইবার চেষ্টা করিলেন। বিন্দু তেমনি দৃঢ়ভাবে দাঁত চাপিয়া রহিল। মাধব উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, সে হবে না বিন্দু, আমাদের কথা শুনলে না, কিন্তু যার কথা ঠেলতে পারবে না আমি তাকে আনতে চললুম। শুধু এই কথাটি আমার রেখো, যেন ফিরে এসে দেখতে পাই। বলিয়া মাধব বাহিরে আসিয়া চোখ মুছিলেন। সে রাত্রে বিন্দু শান্ত হইয়া ঘুমাইল। তখন সবেমাত্র সূর্যোদয় হইতেছিল। মাধব ঘরে ঢুকিয়া দীপ নিভাইয়া জানালা খুলিয়া দিতে বিন্দু চোখ চাহিয়া সুমুখেই প্রভাতের স্নিগ্ধ আলোকে স্বামীর মুখ দেখিয়া মৃদু হাসিয়া বলিল, কখন এলে? এই আসছি। দাদা পাগলের মতো ভয়ঙ্কর কান্নাকাটি করছেন। বিন্দু আসতে বলিল, তা জানি, তার একটু পায়ের ধুলো এনেছ? মাধব বলিলেন, তিনি বাহিরে বসে তামাক খাচ্ছেন, বৌঠান হাত পা ধুচ্ছেন, অমূল্য গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল, উপরে শুইয়ে দিয়েছি, তুলে আনব? বিন্দু কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া না ঘুমোক বলিয়া ধীরে ধীরে পাশ ফিরিয়া অন্যদিকে মুখ করিয়া শুইল। অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া তাহার শিয়রের কাছে বসিয়া মাথায় হাত দিতেই সে চমকিয়া উঠিল। অন্নপূর্ণা মিনিটখানেক নিজেকে সংবরণ করিয়া লইয়া বলিলেন, ওষুধ খাসনি কেন রে ছোট, মরবি বলে? বিন্দু জবাব দিল না। অন্নপূর্ণা তাহার কানের উপর মুখ রাখিয়া চুপি চুপি বলিলেন, আমার বুক ফেটে যাচ্ছে, তুই বুঝতে পাচ্ছিস? বিন্দু তেমনি চুপি চুপি উত্তর দিল, পাচ্ছি দিদি। তবে মুখ ফেরা, তোর বটঠাকুর বাড়ি নিয়ে যাবার জন্যে নিজে এসেছেন। তোর ছেলে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে, কথা শোন, মুখ ফেরা। বিন্দু তথাপি মুখ ফিরাইল না, মাথা নাড়িয়া বলিল, না দিদি, আগে বলো। অন্নপূর্ণা বলিলেন, বলছি রে ছোট, বলছি, শুধু তুই একবার বাড়ি ফিরে আয়। এই সময় যাদব দ্বারের কাছে আসিয়া দাঁড়াইতে অন্নপূর্ণা বিন্দুর মাথার ওপর চাদর টানিয়ে দিলেন। যাদব এক মুহূর্ত আপাদমস্তক বস্ত্রাবৃতা তাহার অশেষ স্নেহের পাত্রী ছোট বধূর পানে চাহিয়া থাকিয়া অশ্রুনিরোধ করিয়া বলিলেন, বাড়ি চলো মা, আমি নিতে এসেছি। তাহার শুষ্ক শীর্ণ মুখের দিকে চাহিয়া উপস্থিত সকলের চক্ষু সজল হইয়া উঠিল। যাদব আর এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, আর একদিন যখন এতটুকুটি ছিলে মা, তখন আমিই এসে আমার সংসারের মা লক্ষ্মীকে নিয়ে গিয়েছিলাম। আবার আসতে হবে ভাবিনি। তামা শোন, যখন এসেছি তখন হয় সঙ্গে করে নিয়ে যাব, না হয় অমুকাহার হব না। জানো তো মা, আমি মিথ্যে কথা বলিনে। যাদব বাহিরে চলিয়া গেলেন। বিন্দু মুখ ফিরাইয়া বলিল, দাও দিদি, কি খেতে দেবে? আর অমূল্যকে আমার কাছে শুইয়ে দিয়ে তোমরা সবাই বাইরে গিয়ে বিশ্রাম করোগে, আর ভয় নেই, আমি মরব না। এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই হৃদয়স্পর্শী গল্প, বিন্দুর ছেলের সমাপ্তি। গল্পের শেষে আমাদের মনে এই প্রশ্নটিই গভীর ছাপ ফেলে যায়, রক্তের সম্পর্কের বাইরেও কি স্নেহ এবং ভালোবাসা এত শক্তিশালী হতে পারে যে তা সমস্ত দূরত্ব ও ভুল বোঝাবুঝিকে মুছে ফেলতে পারে? বিন্দুর উগ্র স্বভাব এবং অন্নপূর্ণার সরলতা, দুয়ের মাঝখানে অমূল্য নামের সেই শিশুটি প্রকৃতপক্ষে গল্পের প্রধান চালিকা শক্তি। এই গল্প আমাদের শেখায় মাতৃত্ব কেবল জন্ম দেওয়ায় নয়, তা স্নেহের গভীরতায় নিহিত। গল্পটি আপনাদের কেমন লাগল সেই কথা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনুপ্রাণিত করে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং এই ধরনের আরও ক্লাসিক বাংলা গল্প শুনতে গল্পঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।